আমি এই বললাম তো এই ১ মাসে যতবার কান্না করছি আমার লাইভে আমি অত কান্না করিনি কারো জন্য। ২৪ ঘন্টায় না হলেও তো ২০০ ভিডিও ডিলিট করছি পেজ থেকে। আইরে খাটো চেংড়ির নাটক বেশি লম্বা চেংড়ি ফকিরি রে। ওই যে বলছিলাম একসময় ফোন কেনার সামর্থ্য ছিল না। বাড়িতে আসছি, আসার পর ভাত খাইতে বসছি। মা হচ্ছে কিছু না বলে কান্না করতো। তো ওরা আলাদা হওয়ার পরে ওই যে কবে বন্ধুর নতুন শার্টটা পুরাতন হবে বা ও ৪ দিন গাউত দিবে, ৩-৪ দিন গাউত দেবে, বলবো বন্ধু আমাকে শার্টটা দিস বা খালাতো ভাইকে বলবো। ২১,০০০ টাকা। আচ্ছা। আর সর্বোচ্চ পাইছিলাম হচ্ছে ১ মাসে, এটা আমি আমার ফার্স্ট টাইম মনে হয় আজকে আপনাদের এই শোতে বললাম। নিজের নামটা ইংলিশ দিয়ে লেখা ছাড়া কিছুই বুঝতাম না। আমার ফোনও ছিল না। বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে নিয়ে মানে আইডি লগ ইন করতাম। ১৫০-২০০ টাকা করে খরচ হয়, ৩০০ টাকা করে খরচ হয়। আমার কাছে ওই খরচটা জোগানোর মতো কোনো মাধ্যম নাই। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এমন একজন বিশেষ ব্যক্তি যিনি প্রমাণ করেছেন সৃজনশীলতা আর ক্যামেরা থাকলে শুধু শহরের বড় স্টুডিওতে বসে নয়, গ্রামে বসেও পাল্টে দেয়া যায় গ্রামের রূপ এবং নিজের জীবনের রূপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রঞ্জু ভাই, আপনার শৈশব কোথায় কেটেছিল? শৈশব আমার এলাকায় মানে গেছে আরকি। এলাকায় কাটিয়েছি। সেটা হচ্ছে যে শৈশব বলতে আমি আজকে যে জায়গায় আসছি, হুম। যে সময় শৈশব কাটিয়েছি এলাকায়, তো বুঝতামই না আসলে। এলাকায় মানে এই জায়গা অব্দি আসার পেছনে এলাকা থেকে উঠে আসা আরকি। পরিবারে কে কে আছেন? পরিবারে মা আছে, বাবা আছে, ভাই, বোন। গ্রামীণ জীবন কি আপনাকে একজন শিল্পী হিসাবে গড়ে তুলেছে? জি। কতটা বা কিরূপ প্রভাব ফেলেছিল? একটু যদি বিস্তারিত জানতে চাই। আমি মূলত আ ক্লাস 6 বা 7 থেকে পড়াশোনা করি। করার পরে এক পর্যায়ে পারিবারিক সংকটের কারণে পড়াশোনা অফ হয়ে যায়। তখন থেকে ছোটবেলা থেকেই খেলার প্রতি একটা আগ্রহ বেশি ছিল। আমাদের যে এলাকাটা, এই এলাকায় ক্রিকেট বলেন, ফুটবল বলেন, আমাদের গাইবান্ধা জেলায় একটা খেলার আঁতুড়ঘর ছিল আমাদের এলাকায়। তো সেই জায়গা থেকে ক্রিকেট প্রচুর খেলতাম। পাশাপাশি যখন একটা ৭ আপনার হচ্ছে ১২-১৩ বছর এরকম হলো, তখন পথনাটক, মঞ্চনাটক দেখতাম আরকি। তো এক পর্যায়ে আমার এলাকার একজন মামা ছিল, রানু নাম। মানে মামা চাচা হয়, মামা বলে ডাকতাম। তো উনি বলতেছে, "তোর ভয়েসটা অনেক ভালো, তুই আমাদের সংগঠনে আয়।" উদীচীতে নিয়ে গেল একদিন। তো যাওয়ার পর ওখানে ১ম নাটক 'ফুটপাত'। তো যে নির্দেশনা দেয় বা যে আ মানে সভাপতি ওখানকার, উনি আমার সঙ্গে প্রায় ১-১.৫ ঘন্টা কথা বলল। ১-১.৫ ঘন্টা কথা বলার পরে বলছে যে, "তোমাকে দিয়ে হবে।" তখন থেকে নাটকে কাজ করা। এটার পাশাপাশি আ আপনার হচ্ছে অনেক কাজের সঙ্গে আমি জড়িত ছিলাম। কৃষিকাজ থেকে শুরু করে আপনার হচ্ছে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলাম। ঢাকায় যাইতাম। ১০ দিন ১৫ দিন করে থাকতাম, আবার আসতাম। থাকতে পারতাম না আরকি। বয়স কমের কারণে বা শারীরিক অবস্থার জন্য। পড়াশোনা তাহলে ক্লাস 6 বা 7 পর্যন্ত করা হয়েছিল। জি। তার ওটা বন্ধের পিছনে মুখ্য কারণটা কি ছিল? মুখ্য কারণ হচ্ছে আমার যে পরিবার, সেই পরিবার থেকে হয়তো সম্ভব হচ্ছিল না আমাকে পড়াশোনা করানো। তো তারপরে পারিবারিক সমস্যা বা অভাবের কারণেই মূলত বন্ধ হয়ে যাওয়া, জি। এরকমটা। কত বছর বন্ধ ছিল টোটাল? তাও তো ৬ বছর ৭ বছর এরকম। তার পরবর্তীতে শুরু করলেন কিভাবে? তারপরে শুরু করার একটা অনেক গল্প আছে। সেটা হচ্ছে তারপরে এই যে আমি আপনাকে বললাম ক্রিকেট খেলতাম অনেক। ক্রিকেট খেলা চলতিছে, নাটকও করলাম। বিভিন্ন পথনাটক, মঞ্চনাটক এবং এটার পাশাপাশি হচ্ছে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েদেরকে মানে পুতুল নাচ, মানে ছোট, ছোট বাচ্চাদেরকে দিয়ে আমরা ২১শে ফেব্রুয়ারি, ২৬ ডিসপ্লে আরকি যেগুলো বলে। ডিসপ্লে শিখাইতাম। আ ওই জায়গা থেকে ফেসবুকে আসা। ফেসবুকে যখন বড় ভাই, অনেক এলাকার মানুষজনের সঙ্গে পরিচয়। তাদের সঙ্গে মিশতে সবাই বলতেছে, "তুমি আবারও পড়াশোনা চালু করো।" তো ক্লাস 9 এ ভর্তি হলাম। হওয়ার পরে আ ২০২৩ সাল নাগাদ এসে হচ্ছে এসএসসি পাস করি কারিগরি থেকে।
আচ্ছা। তার পরবর্তীতে? তার পরবর্তীতে আ আমি হচ্ছে Facebook এ কিভাবে আসলাম? যে কারণে আজকে বিভিন্ন জায়গার মানুষ চেনে বা Facebook একটা ভালো অনেক ভালোবাসার মানুষ। আচ্ছা। জি। আমি মূলত এই যে নাটক করতাম, খেলাধুলা করতাম। তো হঠাৎ করেই একদিন আমাদের একটা এলাকায় টুর্নামেন্ট হতো। তো ওই টুর্নামেন্টে গেলাম। যাওয়ার পরে ধারা বিবরণী দিতাম। আমি আবার ফুটবল, ক্রিকেটে খেলার পাশাপাশি ধারা বিবরণী যেটাকে আরকি বলে। ভাষ্যকার গ্রামের ভাষায়। এটা দিতাম। তো হঠাৎ করে একটা Facebook সম্পর্কে ভালো বোঝে। ও বলতেছে, "ভাই, আপনার ভয়েসটা অনেক সুন্দর। আপনি একটা পেজ খোলেন।" তো ও আমার একটা পেজ খুলে দেয়, মেহেদী হাসান মুন্না নাম। তারপরে কি করলাম? যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হোক বা খেলাধুলা হোক, ৪-৫ ঘন্টা একটা মোবাইলের মধ্যে মানে মোবাইল একটা স্ট্যান্ডের মধ্যে দাঁড় করে লাইভ করতাম আরকি। ৪-৫ ঘন্টা চলে। কেউ চিনতো না। আমি যাইতাম, আমার ভাল লাগতো যাইতাম। আমার একটা সেই সময় ফোনও ছিল না কিন্তু। আমার যে একটা নিজের একটা টাচ ফোন থাকবে, টাচ ফোন যেটা স্মার্টফোন বলেন এখন। আমার ফোনও ছিল না। বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে নিয়ে মানে আইডি লগইন করতাম। তো এটা করতে আমার আমার ব্যক্তিগত আইডি থেকে, নাট্যকর্মী রঞ্জু আইডি থেকে। করতে মানে আমার কাছে ফোন নাই। তো কি করলাম যে আমাদের এলাকার যে চেয়ারম্যান ছিল, তো এলাকার কয়েকজন মিলে বড় ভাই, চাচা সবাই মিলে বলতেছে, "চেয়ারম্যানকে ধরা যাক, একটা তো ফোন কিনে দেওয়া যায় কিনা?" তো উনি বলার পরে ১.৫-২ মাস পর ফোন কিনে দিল আরকি। তো ফোনটা দিয়ে কাজ করতেছিলাম। কাজ করার পাশাপাশি হচ্ছে হঠাৎ করেই ওই ফোনটাও আর কাজ করতেছিল না। আ এটা একটা পাশাপাশি আর আমি এই ফোন নেওয়ার পরবর্তীতে কি করছি, যে আমাদের যে গ্রামের আশেপাশে বা শহরের আশেপাশে অনেক শিল্পী থাকে যে যারা হচ্ছে ভালো গান পারে বা তাদের ভিতরে প্রতিভা আছে সেটা প্রকাশ করার একটা জায়গা মাধ্যম পায় না। তো আমি সাপ্তাহিক একটা প্রোগ্রাম চালু করলাম। বিভিন্ন জায়গা থেকে শিল্পী নিয়ে এসে তাদেরকে দিয়ে লাইভ করাইতাম আরকি। মানে গান বলতো, অনেকে লাইভের মাধ্যমে কমেন্ট করত। ভ্যানওয়ালা, রিক্শাওয়ালা বলেন, চায়ের দোকানদার বলেন, সবার কাছ থেকে ৳১০ ৳২০ করে আমি নিছি। স্পন্সরে মানে এইরকম। ৳২৫০-৩০০ হতো, ওইটা দিয়ে ওই লাইভ অনুষ্ঠানটা আমি পার করতাম। তো এটা করতে কি হলো যে আমার ওই ফোনটা দিয়ে আর কাজ হচ্ছে না। পরে কি করলাম যে তখন আমাকে ২-৪ জন মানুষ খুব ভালো চিনত। হঠাৎ করে একটা চিন্তা ভাবনা করলাম যে আমার তো পরিবার থেকে নেওয়ার কোনো সামর্থ্য নাই বা এখনো আমার ওই Facebook থেকে ইনকাম নাই বা আমিও ইনকাম করতে পারি না। ফোন আমার দরকার। আবারও ৭-৮ জনকে বললাম যে আমি ফোন কিনবো আরেকটা, আমাকে একটু সহযোগিতা করতে হবে। আমি আসলে আমার লজ্জা, শরম এরকম কিছু ছিল না, কাজ করতেছিল না। যেহেতু নিজের নাই বা চলতে পারি না, সেহেতু আমি আমার কাছের মানুষদের কাছে সহযোগিতা চাই। আমার পকেটে ছিল ৳১৫০০ ৳১৫০০ নিয়ে ঢাকায় যাই। ঢাকায় যাওয়ার পর থেকে ওখানে লাইভে এসে মেসেঞ্জারে বলেন, নাম্বারে বলেন যোগাযোগ করে সবার কাছ থেকে টাকা উঠাই। প্রায় আপনার ৳৪০,০০০ হয় সেই সময়। ওই ৳৪০,০০০ থেকে প্রায় ৳৩৭,০০০ দিয়ে একটা ফোন কিনি। Samsung Galaxy Note 9 কিনে নিয়ে আসার পর সবার সঙ্গে কাজ করার পরে যখন আমার পেজটা হচ্ছে মনিটাইজেশন হলো। ৭-৮ মাস কাজ করার পর মনিটাইজেশন হলো। তখন যখন ইনকাম আসা শুরু হলো তখন আমার সঙ্গে যারা কাজ করত এরা হচ্ছে আলাদা হলো যে আমিও আলাদা হইলাম। সেই সময়ে কিন্তু আমার যে একটা ভালো প্যান্ট কেনার সামর্থ্য ছিল না, শার্ট কেনার সামর্থ্য ছিল না। খালাতো ভাই বলেন, মামাতো ভাই ছিল না। খালাতো ভাই ছিল একজন, আনিস নাম, মারা গিছে। এবং আমার বন্ধু যারা ছিল, যারা একসঙ্গে প্রাইমারিতে পড়তো, তারা অনেকেই ভার্সিটিতে পড়াশোনা করে। কিন্তু আমাকে কখনো ওরা অবহেলাও করেনি। ওরা সবসময় বলত, "তুই পারবি।" আর সবচাইতে এই জায়গা অব্দি আসার পিছনে সবচাইতে বড় কথা হচ্ছে কেউ আমাকে নিয়ে তাচ্ছল্য করেনি, মজা করেনি। যেখানে দেখা যায়, "তুই পারবি। তুই সবসময় নাটক করতি, গান করতি, খেলাধুলা করতি। তোর দ্বারা এটা সম্ভব। তুই চালা।" মানে কেউ যে বলবে যে, "এই ছেলেটা সারাদিন এটা করে, ওটা করে, কি করে খাবে?" এরকম কিছু ছিল না। এই জায়গা থেকে আমি মানে আমার কাজ করার যে একটা আগ্রহ সেটা ভালো ছিল। তো ওরা আলাদা হওয়ার পরে যায় ওই যে কবে বন্ধুর নতুন শার্টটা পুরাতন হবে বা ও ৪ দিন গাউত দিবে, ৩-৪ দিন গাউত দেওয়ার পরে বলব, "বন্ধু আমাকে শার্টটা দিস" বা খালাতো ভাইকে বলবো। মানে এইরকম ছিল আমার ইচ্ছাগুলো আরকি। চাইলেও কিছু করতে পারতাম না, চাইলেও কোথাও যাইতে পারতাম না। এক পর্যায়ে যখন আমার সাথে যারা কাজ করতো ওরা আলাদা হলো। তখন আমি
২-৩ দিন ভিডিও ছাড়ি নাই যে কি করব? আসলে আমার দ্বারা কি সম্ভব? কি করলে কি হবে? তো ১ম হচ্ছে আমার এক মামা ছিল ইউটিউবার, রোব নাম। ওদের একটা স্টুডিও আছে। ওই স্টুডিওর মধ্যে বিভিন্ন শিল্পীকে নিয়ে আসে তাদের গান রেকর্ড করে ইউটিউবে আপলোড করে। তো আমি আগে থেকেই বিয়েবাড়ির যে গীত, পালা গান করতাম তো মাঝে মধ্যে কোনো সংগঠনের মাধ্যমে। তো এই পালা গানগুলোর সময় আমার কিছু গীত মুখস্থ হয়েছিল আরকি। বিয়েবাড়ির গীত। আমাদের উত্তরবঙ্গের যে হারিয়ে যাওয়া সংস্কৃতি এখনো আছে অনেক মা-বোনের মুখে, মুখে। বিয়ে হলেই আ রংপুরের বিয়ের গীত। সেই গীত আমি হচ্ছে হঠাৎ করে একদিন সর্ষার ফুল এরকম সিজনে আরকি। গেলাম যায়ে একটা গীত খালি মুখে বললাম। দেখি যে ভালোই খাচ্ছে। ৩০,০০০ ৪০,০০০ ভিউজ। তখন তো ৩০-৪০,০০০ ভিউজ মানে অনেক। কাজ করতেছিলাম। তো এই গীতের সময় কিন্তু যারা আমার সঙ্গে কাজ করতো এনারাও ছিল। তো পরে ফট করে মামা বলল যে, "মামা তুমি একদিন আমাদের স্টুডিওতে আসো। তোমার গীতগুলো আমরা রেকর্ড করি।" গেলাম। একদিনে ৩ টা গীত ওনারা রেকর্ড করে দেয় আমাকে, ভিডিও করে দেয়। তো সেই ভিডিও করে নিয়ে আমি ফোনে নিয়ে আসি। নিয়ে আসার পরে একটা হচ্ছে এই যে পালিচড়া, রংপুরের পালিচড়া একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করে। শুধু গীতের জন্যই। তো ওখানে আসার পরে আমার আর ভিডিও করার কোনো অপশন ছিল না যে আসলে কি ভিডিও করব? ভিডিও তো নাই। তো ওই ভিডিওটা যে ৩ দিন ওখানে ছিলাম, মানে ১ দিন গ্যাপ দিয়ে ৩ টা ভিডিও ৩ দিনে আপলোড করছি। তো ১ম ভিডিওটাই ১ দিনে ৪ মানে ২ মিলিয়ন, ১.৫ মিলিয়ন এরকম করে ভিউজ হচ্ছে। তো ওখানে আর যাওয়ার কোনো মানে পরবর্তীতে কি গীত বলবো বা আমি পারবো কিনা সেটা আসলে ওইভাবে দেখতেছিলাম না। এটার পাশাপাশি আর কি করা যায়? আমার আমি ১ম যখন ওরা আলাদা হয়ে যায় ঈদের আগে। ১ম যখন ওরা আলাদা হয়ে যায়, ওনারা আলাদা হয়ে যায়। তো তারপরে ভাবলাম যে একাই আসলে কি করা যায়? আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের একমাত্র জনপ্রিয় একটি অনুষ্ঠান ইত্যাদি। আমাদের বাপ-দাদা থেকে প্রজন্ম দেখে আসতেছি। এখন অব্দি জনপ্রিয়তার শীর্ষে। তো হানিফ সঙ্গীত স্যারের মতো কথা বলার চেষ্টা করি আরকি। আজ অব্দি কখনো বলি নাই যে আসলে ২য় হানিফ সংকেত বলেন, নকল হানিফ সংকেত বলেন, কখনো এটা ভাবি নাই। শুধু এটাই জানি যে স্যারকে শ্রদ্ধা করি, ভালোবাসি। তাকে অনুকরণ করে তার মতো কথা বলার চেষ্টা করি মাত্র। তো হঠাৎ করে কি করলাম, আমার বাড়ির সাইডে একটা ব্রিজ আছে, কালভার্ট আরকি। তো ওখানে গেলাম। আমার ফোন ধরার কোনো ক্যামেরাম্যানও ছিল না। এখন অব্দি আমার কোনো নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যান নেই। তো ফোনটা হচ্ছে একটা স্ট্যান্ডের মধ্যে রাখিয়ে আমি দাঁড় হয়ে অ্যা হানিফ সঙ্গীত স্যারের মতো উপস্থাপনা করলাম। ওই জায়গাতে আবার গান বললাম। তখন স্টার জলসা, জি বাংলা অনেক প্রভাব ছিল বাংলাদেশে। সেটা নিয়ে একটা গান বানাইছিলাম, ওইটা বললাম। এবং একটা মানুষ যখন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যায়, তার সঙ্গে কি হয় রাস্তাঘাটে, সবগুলো একটা ভিডিওর মধ্যে তুলে ধরলাম আরকি। তো ওই ভিডিওটা করে আপলোড করে আমি হচ্ছে ভিডিও করার জন্য কাবলির বাজার নামে একটা জায়গা আছে, লেঙ্গা বাজার, ওখানে যাই। তো যাওয়ার পর দেখি যে ২০ মিনিটে আমার পোস্টের মধ্যে ৩K লাইক। তখন তো আমি ভিডিও করা ছেড়ে মানে ভিডিও-টিডিও সব বাদ। আমি খুশিতে নাচতেছি। মানে কি হলো এটা? আসলে কেমনে সম্ভব? তো তারপর থেকেই হচ্ছে আমাদের গাইবান্ধার যে সকল স্থান আছে আরকি, পার্ক বলেন, যেগুলো দর্শনীয় বলে আরকি মানুষ ঘুরতে যায়। সেই জায়গাগুলো হানিফ সংকেত স্যারের মতো উপস্থাপনা করে মানে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। সে এক পর্যায়ে হচ্ছে না আমার দ্বারায়। আসলে একটা জায়গার ভিডিও করতে গেলে ৳১৫০-৳২০০ করে খরচ হয়। ৳৩০০ করে খরচ হয়। আমার কাছে ওই খরচটা জোগানোর মতো কোনো মাধ্যম নাই। তখন কি করলাম, বিভিন্ন Facebook ফ্রেন্ড বলেন, অনেক প্রবাসী ভাই বলেন, তখন কেউ যদি আমাকে ৳৫০০ ধার দিত, ধার কার কাছে চাইতাম না। ধার নিলে তো দিতে হবে। কেউ যদি আমাকে ৳৫০০ সহযোগিতা করে, আমি সেই সময় ঈদের চেয়েও বেশি খুশি হই। বিভিন্ন জনাকে বলি, "ভাই আমি ভিডিও করতে পারতেছি না, আমাকে কিছু সহযোগিতা করেন।" কেউ ১,০০০ দিত, কেউ ৫০০ দিত, কেউ ৩০০ দিত। খুব ভাল লাগতো আরকি। সেই জায়গা থেকে নিতে আমি একটা পর্যায়ে যখন আমাদের গাইবান্ধার যে সকল জায়গা আছে তুলে ধরা শুরু করলাম, যে ভিডিওই ছাড়ি সেই ভিডিওয়ে মিলিয়ন যায়। যে ভিডিওয়ে পোস্ট করি সেই ভিডিওয়ে দেখি যে পরের দিন মিলিয়ন যাচ্ছে। তারপরে কি করলাম, এই যে বিয়েবাড়ির গীত, এই গীতগুলো রেগুলারই মানে ১ দিন, ৩ দিন, ৪ দিন পরে একটা করে গীত প্রায় ৩০ থেকে ৪০ টা গীত আমি আমার পেজে আপলোড করছি। সব মিলিয়ন। অনেক ভিউজ। তো এই পাশাপাশি এটা কাজ করলাম। তারপরে ভাবলাম যে আসলে শুধু তো মানে আমি যে বাড়িতে বসে থাকবো, শুধু আমার গাইবান্ধা জেলাটাকে তুলে ধরবো, এমনটা না। আমি দেখি পারি কিনা। রংপুর চিকলি পার্ক। ভিডিও করলাম ১ দিনে ৪ মিলিয়ন।
আপনার ডালিয়া তিস্তা ব্যারেজ থেকে শুরু করে ভিন্ন জগৎ বলেন। আমার তো মনে হয় না যে উত্তরবঙ্গে যে সকল দর্শনীয় স্থান আছে যেটা কিনা মানুষ জানে না। সবাই জানে, সবাই শিক্ষিত মানুষ, সবাই জানে কিন্তু মানে পুরো বিষয়গুলো জানে না। একটা আছে সিকলি পার্ক। এখানে কি আছে না আছে এই ভিডিওগুলো আমি কি করতাম বিভিন্ন জনার কাছ থেকে তথ্য নিতাম এবং আমিও যদিও পড়াশোনা কম কিন্তু তারপরেও আমি তথ্যগুলো বের করতে পারতাম। নিয়ে আমি আমার মতো করে সাজাই নেই। নেওয়ার পরে যে উপস্থাপনাটা অনেকেই দেখে আমাকে ভিডিওর মধ্যে, এইটা আসলে আমি আগে থেকে আমার কোনো স্ক্রিপ্ট থাকে না। ধরেন আমি আজকে রংপুরে আসছি, রংপুরের ৪০ সেকেন্ড আমি ছন্দ বানাবো ইনস্ট্যান্ট। আমার আগে কোনো স্ক্রিপ্ট মুখস্থ থাকে না, কিছু থাকে না। শুধু যে আমি ভিডিওর আ একটা ডকুমেন্টারি করি, সেটাতে কি করি? সেইটাতে Google থেকে বলেন, গুণীজনদের কাছ থেকে বলেন, যাদের কাছ থেকে নেওয়া তথ্য দরকার ওইটা একটা স্ক্রিপ্ট দাঁড় করায় আ অন্য মানুষকে দিয়ে ভয়েস দেওয়াইতাম। মানে একটা ভিডিওর মতো হচ্ছে আরকি। তো ইনশাআল্লাহ ২৩ সাল থেকে যেভাবে Facebook থেকে ইনকাম করছি, আর মানে এই ইনকাম দিয়ে আমি যে এখন চাইলেই যেকোনো ইচ্ছা পূরণ। এটা কেন বললাম? আমার মা-বাবা, আমার পরিবার মানুষকে তো বলে আপনি যত শিক্ষিত মানুষ হন, যত বড়লোকই হন, ধনী হন না কেন, আপনি যদি পড়াশোনা ঠিকমতো না করেন, ভালো একটা কাজ না করেন, আপনাকে কিন্তু পরিবার থেকে একবার হলেও রাগ হয়। যে তুই মজা করে হলেও বলে, তুই বাড়ি থেকে বের হয়ে যা। আ তুই তুই কোনো কাজ-কাম করিস না, কিছু করিস না।" কিন্তু আসলে আমার পরিবার থেকে আমি কখনো এরকম শব্দ শুনি নাই। এরকম কখনো শুনি নাই। শুধু কয়েকটা রাত গেছে আমি দেখছি। আমি যখন বাড়িতে আসছি, আসার পর ভাত খাইতে বসছি। মা হচ্ছে কিছু না বলে কান্না করত। হুম? তুই আসলে কি করবো? মানে এইরকম মানে বাইরের লোক বলত না। আ কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার এখন বর্তমানে ১৩ জন পরিবারে আমি চালাই। আমার একটা ভাগ্নেকে পড়াশোনা করাই। ও বেগমগোগা ইউনিভার্সিটিতে পড়ে। ওর পড়াশোনার খরচ দিতে পারি এবং আমার বড় ভাইকে একটা গাড়ি কিনে দিছি। বড় ভাই আগে আলাদা আলাদা খাইতো আরকি। তো বড় ভাইয়ের বউ অসুস্থ। তো অসুস্থ হওয়ার পরে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা আমি চিকিৎসার পিছনে আমার এবং ভাইয়ের ব্যয় হইছে। তো তার পরবর্তীতে ভাইয়াকে বলছি, "তুই আমাদের মানে আমাদের পরিবারেই খাবি। তো এখান থেকে যে ইনকামটা হবে তুই গাড়িটা কিনে দিলাম।" তো আমি একটা ছোট্ট শোরুমও দিছি কাপড়ের। আ ওই যে বলছিলাম একসময় ফোন কেনার সামর্থ্য ছিল না। এখন চাইলেই iPhone 17 Pro Max বলেন, 16 Pro Max বলেন, যেকোনো ইচ্ছা পূরণ। আমি হয়তো খুব ঢোল-ঢাল পিটিয়ে কাউকে সহযোগিতা করতে পারি না। কিন্তু আমারও আশেপাশে অনেক ছোট ভাই থাকে, বড় ভাই থাকে। আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। পাশাপাশি বিভিন্ন সময় প্রবাসে যারা থাকেন, তারা অসহায় পরিবারকে সহযোগিতা করেন, সেগুলো আমার মাধ্যমেও দেয়। এই যে একটা ভালো লাগা, কিন্তু আমি দেখছি যে আসলে Facebook যে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে যদি আপনি ভিউ কামাতে আসেন, সেটা একটা মাধ্যম। আপনি সেলিব্রিটি হবেন, সেটা একটা মাধ্যম। মানুষের ভালোবাসা অর্জন করবেন, সেটা একটা মাধ্যম। আপনার ফলোয়ার বেশি, সেটা একটা মাধ্যম। কিন্তু আমি মনে করি যে আমার Facebook এর ইনকামের চেয়ে আমার মানুষের ভালোবাসা বেশি। যেখানেই যাচ্ছি এই ছোট্ট ছেলেটাকে যেভাবে গ্রহণ করে নেয়, এটা মানে আমি যখন একাই ভাবি যে আসলে আমি কোথায় ছিলাম? আপনি আরেকটা কথা বলি। আমি নিজের নামটা ইংলিশ দিয়ে লেখা ছাড়া কিছুই বুঝতাম না। নিজের নামটা যে ইংলিশ দিয়ে লিখতাম খালি শুধু বলতাম যে এটা আমার নাম। কিন্তু এই Facebook এ এসে আপনাদের মতো মানুষদের সঙ্গে মিশতে, বিভিন্ন স্যারদের সঙ্গে মিশতে তারা নিয়ে গিয়ে আমার জীবন কাহিনী শোনে। আমি কিভাবে এই জায়গাতে আসলাম, কিভাবে ভিডিওগুলো বানাই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্যার। বেগম রোকেয়া ইউনিভার্সিটির স্যারও আমাকে একদিন নিয়ে ঢাকায় চা খাওয়াইছে। কারমাইকেল কলেজের অধ্যক্ষ স্যার উনিও চা খাওয়াইছে। গাইবান্ধা সরকারি কলেজের স্যার উনিও ডাকছে। সবার সঙ্গে আমি দেখা করছি। সবাই আমার কথা শোনে। কিন্তু একটা জিনিস দেখেন যে আমি যখন লাইভে বসতাম, এই যে লাইভে আসলেই ১,০০০ অ্যা ১,০০০, ১,৫০০, ৭০০, ৮০০ মানুষ লাইভে থাকতো। কে কোন আইডি থেকে মেসেজ করতেছে আমি ১ম অক্ষর দেখলে বলতে পারি যে এটা কার নাম হতে পারে। এই জায়গা থেকে আস্তে এখন ইংলিশেও আমি রিডিং করতে পারি। যখন পাশাপাশি পড়াশোনা শুরু করলাম তখন টুকটাক পারি আরকি। তো আসলে আমি কখনো অতীত ভুলতে পারব না। অতীত ভুলে বর্তমান নিয়ে নাচানাচি করার মানুষ আমি না। কারণ আমি জানি যে ছেলেটার একটা ফোন কেনার সামর্থ্য ছিল না, ভালো একটা প্যান্ট শার্ট কেনার সামর্থ্য ছিল না, সেই ছেলেটা আজকে চাইলেই যেকোনো ইচ্ছা পূরণ করতে পারে। সে আসলে এই জিনিসগুলো কিভাবে ভুলে যাব? আমি অতীতটাকে বর্তমান মনে করে নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছি
ইনশাআল্লাহ আমি যতদিন থেকে ফেসবুকে কাজ করছি, মানুষের সামনে পরিচিতি পাচ্ছি, এখন পর্যন্ত অনেক ঝড় গেছে আমার উপর দিয়ে, কিন্তু কেউ আমাকে ভোলে নাই। এইটার থেকে আমি অনেক নিজেকেই খুব ভাল লাগে যে আমাকে নিয়ে অনেক কিছু সমালোচনাও হইছে। কিন্তু তারপরও যারা আমাকে ভালোবাসে, যারা আমার ভিডিওগুলো দেখে, তারা কখনো আমার কাছ থেকে মুখ ফিরায় নেয়নি। একটা আমার প্রোফাইল, সেটারও ৭০০ কে ফলোয়ার্স। একটা পেজ, সেটারও ৭০০ কে ফলোয়ার। মানে এই যে একটা ভালোবাসা, এবং বিশেষ করে যে আমার তো মনে হয় না যে আমি কিন্তু শিল্পী না। শিল্পী না, এই যে বিয়েবাড়ির গীত অনেকে তাচ্ছল্য করত যে মেয়ে মানুষের মতো গীত বলে। কিন্তু আমি মনে করি সব শিল্পীদেরকে শ্রদ্ধা জানাই, সেলুট জানাই। তাদেরকে অসম্মান করে কথাটা বলতেছি না। আমি অনুষ্ঠান সিজনে যে যতগুলো প্রোগ্রাম পাই, আমার তো মনে হয় না যে কোনো শিল্পী এরকম প্রোগ্রাম পায়। আমার প্রতিদিন ২ টা করে প্রোগ্রাম থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান। যদি আমি চাই যে ৩ টা প্রোগ্রাম করব আজকে, তাও সম্ভব। শুধু গীত শোনার জন্য নিয়ে যায়। কেউ গীত এই যে রঞ্জু একটা ছেলে মানুষ হয় মেয়ে মানুষের মতো গীত বলে। এটা কি মোবাইলের মধ্যে একরকম, বা টিভির মধ্যে একরকম, বাস্তবে কি রকম? এটা দেখার জন্য কেউ নিয়ে যায়। কেউ হানিফ সংকেত স্যারের মতো যে কথা বলি, উপস্থাপনা করি, এটা আসলেও সত্য ও এডিট করে, মানে এটা দেখার জন্য কেউ নিয়ে যায়। মানে এই জায়গা থেকে আমি যখন একটা প্রোগ্রামে যাই, যখন প্রোগ্রাম শেষে যখন মঞ্চ থেকে নামি, এই যে প্রায় ৭০০-৮০০ ছেলে বলেন, ২০০ ছেলে বলেন, ১০০ ছেলে বলেন, এসে ছবি ওঠে, জড়াই ধরে। মানে আমি মঞ্চে থাকি সর্বোচ্চ ২০ মিনিট, ৩টা ৪টা গীত, একটু উপস্থাপনা। ধরেন টোটালি ২০ মিনিট। কিন্তু আমার ভালোবাসার মানুষগুলোর সঙ্গে আলিঙ্গন করতেই প্রায় ১.৫-২ ঘন্টা চলে যায়। মানে এই যে একটা জায়গা, রংপুরের বেশ কিছু বড় ভাই আছে যারা বিপদের সময় পাশে ছিল, এবং পাশাপাশি আমি যে গাইবান্ধা থেকে এসে রংপুরে থাকি, মাঝে মধ্যে থাকা হয়। কিন্তু কখনো বুঝতেই দেয়নি যে আমি গাইবান্ধা থেকে আসি। মানে আমি যেখানেই যাই, শুধু রংপুরে না, কুড়িগ্রাম বলেন, আমার আমার জেলা গাইবান্ধা। কিন্তু আমার সবচাইতে বড় কথা, আমি আমার এই জায়গা অব্দি আসার পিছনে যদি কাউকে বাবা-মার পরে প্রাধান্য দেই, সব হচ্ছে আমার ফলোয়ার্স, যারা আমাকে ভালোবাসে। ফলোয়ারের বাইরেও কিন্তু অনেক মানুষ আমাকে আ যারা ফলো করে না, তারা কিন্তু বেশি আপন মানুষ। তারা দেখে যে রঞ্জু আসলে কি করতিছে। রঞ্জু কি করে না করে সবকিছু দেখে। আমার গাইবান্ধা জেলার প্রতিটা মানুষ, অনেকে আমাকে কমেন্ট করে যে গাইবান্ধার গর্ব, গাইবান্ধার আইডল। আমি 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 কমেন্টে রিপ্লাই দেই যে আসলে গাইবান্ধা জেলার প্রতিটা মানুষ আমার গর্ব। গাইবান্ধা জেলার প্রতিটা মানুষ আমার অহংকার। ভাইয়া যদি একটু পিছনে ফিরে যাই, হুম। তো যদি জানতে চাই যে আপনার যখন যাত্রাটা শুরু হয় সে সময় আঙ্কেলের পেশা কি ছিল? আমার আমার জন্মের আগ থেকে আমি, এবং আমার বড় আপু, বড় ভাই, তাদেরও জন্মের আগ থেকে আমার আব্বা হচ্ছে যে সিলভারের যে হাঁড়ি-পাতিল, ওগুলো বিক্রি করতেন। আচ্ছা। এখনো করেন। এখনো? হ্যাঁ। আপনারা তো এখন যথেষ্ট বড় বা ইনকাম করছেন। মনে হয় না যে বাবাকে এখন কাজ না করাই বা আমরা আসলে আমি বলা হয়েছিল কি হ্যাঁ, ২ মাস ৩ মাস টাকা দেওয়া বন্ধ করেছিলাম। যে আ যদি এইভাবে যান তাহলে আমি আর টাকা দিব না। উনি রেগুলার যায় না এখন। মাঝে মধ্যে বের হয় আরকি। মানে কয় যে এলাকার মানুষও বলে, আশেপাশের মানুষও বলে যে আসলে অভ্যাস হয়ে গেছে তো, যদি না যায়। আল্লাহর রহমত খুবই ভালো চলে আমার ফ্যামিলি। সবার মুখে সবসময় হাসি থাকে আমার জন্যেই। আচ্ছা, আপনি তো দেখা যাচ্ছে এখন অনেকে অনেক মানে সরি অনেককে অনেকভাবে সাহায্য করছেন। তো পড়াশোনার পেছনেও অনেকে সাহায্য করছেন। তো আপনার কখনো মনে হয় না যে আমি পড়াশোনাটা আরেকটু চালাই? বা ওই যে ২৩ সালে যে কারিগরি থেকে এসএসসিটা কমপ্লিট করলেন, তার পরবর্তীতে পড়াশোনার প্রতি আর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল কিনা? না, পদক্ষেপ আমার আসলে সবাইকে দিয়ে সবকিছু সম্ভব না। ধরেন আমি পড়াশোনা করলাম, বড় একটা ডিগ্রি অর্জন করলাম। আমি তো চাকরি করব না। এই জায়গাতে এসে আসলে ওই চাকরির দিকে ঝুঁকে পড়া, বা এখন যেভাবে চলাফেরা, এটার সাথে কখনো সম্ভব না আর। আচ্ছা, আরেকটা বিষয় যদি জানতে চাই, আপনি বললেন যে আপনারা গ্রুপে কয়েকজন ছিলেন বা আপনার সহযোগীরা ছিল। এটা হঠাৎ বিচ্ছিন্ন হওয়ার পেছনে কি মানে কি রকম কারণ ছিল বা ওই মুহূর্তটা আপনি কিভাবে পরবর্তীতে সামলে নিয়েছিলেন? আচ্ছা, যখন পেজটা খুলি আমি, পেজটা খোলার পর ১-১.৫ বছর আমি একাই কাজ করছি। করার পরে কি হয়েছে? আ পেজটা যখন ৩০,০০০ ফলোয়ার্স, তখন আ হচ্ছে ৩০,০০০ না, আপনার হচ্ছে ৭,০০০ না ৮,০০০। তো ওরা সবাই মিলে কাজ করতেছি। যখন ৩০,০০০ এরকম ফলোয়ার হলো, তখন কি বলতিছে, মানে ৭-৮ মাস কাজ করছি উনাদের সঙ্গে। কারো বয়স ৭-৮ মাস, কারো বয়স ৩ মাস, এরকম। তো এক পর্যায়ে যখন ইনকাম শুরু হলো, তখন বলতেছিল যে যে পেজের মালিকানা স্টাম্প করে দিতে হবে।
এটা আমি আমার ফার্স্ট টাইম মনে হয় আজকে আপনাদের এই শোতে বললাম। তো ওইটাতে আমি এগ্রি ছিলাম না। আমি বলছি যে ধরেন ৳20 ইনকাম আসুক। ৳20 থেকে আপনি কয় টাকা নিবেন, আমাকে কয় টাকা দিবেন। শুধু আমি এতটুকু চাই যে পেজটা আমি খুলছি, আমি ১-১.৫ বছর চালাইছি, এটা আমার সম্পদ। তো আমার সঙ্গে যারা কাজ করতো ওনারা সবাই শিক্ষিত। কেউ অনার্স কমপ্লিট করছে, কেউ ডিগ্রি কমপ্লিট করছে, অনেক বড়, বড় ভার্সিটি থেকে পড়াশোনা করছে। তো সেই জায়গা থেকে ওনারা ৪ জন একদিকে ছিল, আমি একা একদিকে ছিলাম। তো ওনারা আসলে ওনাদের কোনো মানে যুক্তি ছিল না যে আসলে কিভাবে এটা মানুষের সঙ্গে শেয়ার করবে যে আমরা পেজের আ মালিকানাধীন চাই। তো ওই জায়গা থেকে আমি হয়তো সঠিক ছিলাম। তখন থেকেই আলাদা আরকি। পরবর্তীতে তারা কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করেছিল কিনা বা থাকে না যে আমার ফেসবুকে আপনার যদি কেউ ক্ষতি করতে চায় আপনি বের করতে পারবেন না। তো হঠাৎ করেই আ ওনাদের ভিডিও ছিল। আমি যখন ওনারা যখন সবাই যখন ওনারা আলাদা হয়ে যায়, তো তার পরবর্তী মাসে ১ মাসে ৳৭০,০০০ আসছিল ফেসবুক থেকে। তো আমার একজন চাচা ছিল শিপু চাচা। উনাকে ডেকে নিয়ে আসি। ডেকে নিয়ে আসার পরে হচ্ছে সবাইকে ৳১০,০০০ করে দেই। আমিও ৳১০,০০০ নেই। তার পরবর্তী থেকে কথা হয়েছিল যে ঠিক আছে ও করে খাক। ও আমাদের সবার জুনিয়র। ওর পারিবারিক সমস্যা ও করে খাক। এটাই ছিল ভালো একটা কথা। খুব ভালো একটা বন্ডিংও ছিল। তো চলে যাওয়ার পরে ১৫-২০ দিন বা ১ মাস পরে আমার ভিডিওগুলো যখন ভাইরাল হওয়া শুরু হয়, আমার একক ভিডিওগুলো ইত্যাদির মতো যে উপস্থাপনাগুলো করি, এগুলো যখন ভাইরাল হওয়া শুরু হয়, তো হঠাৎ করেই বলতিছিল, আমাকে বলেনি, একক বলতেছিল যে আমাদের যে ভিডিওগুলো আছে, ওগুলো যদি পেজ থেকে না সরায় আমরা ব্যবস্থা নিব। বিশ্বাস করবেন আমি ২৪ ঘন্টায় না হলেও তো ২০০ ভিডিও ডিলিট করছি পেজ থেকে। অনেক একা অনেক কান্নাও করছি। একদম মনে করেন আ কাউকে বলতামও না মাঝেমধ্যে। কিন্তু আমার সবচাইতে ভালো লাগার বিষয় যে আমার একজন গুরু ছিল আমাদের এলাকায়। যে ক্রিকেট বললাম না? রাহেরুল হাবিব শিপার নাম। মানে আপনি ধরেন পড়াশোনা করলেন না, বা যেকোনো পথে কিন্তু যাওয়া যায়। কিন্তু উনি এমন একজন এলাকার মানুষ ছিল আমাদের। আমাদের এলাকায় এসপি আছে, আ পাবনা ইউনিভার্সিটির মানে অধ্যক্ষ আছে, রূপম চাচা এনারা এসপি, কেউ বড়, বড় ভার্সিটির প্রভাষক। মানে এনারা কখনো বুঝতেই দেয়নি যে আমি পড়াশোনা করি না বা আমার পরিবার এরকম। আমাদের এলাকাটা একটা যে বন্ধন, প্রায় ১-১৫০ ছেলে প্রতি ঈদে সবার এক কালার পাঞ্জাবি। ওয়েলফেয়ার বিডব্লিউএ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বিডব্লিউ একটা সংগঠন আছে। এখনো আছে কার্যক্রম। কিন্তু এই যে শিবাচার কথা বললাম, মানে আমার বাবা-মার পরে যদি আমি কাউকে ভয় করে থাকি উনি। আমার বিশ্বাস ছিল যে আমার ভিতরে যদি প্রতিভা থাকে, আমি যদি পারি, আমি চেষ্টা করলেই পারবো ইনশাআল্লাহ। আপনার বিশ্বাসটাই কি আপনার তাহলে আজ এতদূর নিয়ে এসেছে? বিশ্বাস বলতে আমার নিজের কনফিডেন্স ছিল, বিশ্বাস ছিল এবং পাশাপাশি আমাক যে যারা ফলো করে তাদের প্রতি আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে তারা আমাকে কখনো ভুলবে না। আজকে ভিউ হচ্ছে না, কালকে হবে। না এখানে যদি বলি আমি যে কোনটাকে বেশি প্রাধান্য দিবেন? নিজের অভাবের ওই অভাব-অনটনের মধ্যে কাটানো সময়গুলো বা একটা জেদ পরিস্থিতিটাকে উন্নত করার চেষ্টা বা মানে কোন জিনিসটা আপনার মুখ্য হয়ে দাঁড়িয়েছিল সে সময়? আমি এখনো কল্পনা করে পাই না যে আমার মতো একটা ছেলে Facebook থেকে এত টাকা আর্নিং করবে। আপনার মাসিক এখন ইনকাম কিরকম? আপনারা সবাই জানেন যে Facebook এর আর্নিং কম। আ প্রায় ১ বছর হয়ে গেলেও ইনকাম নেই। তারপরেও আলহামদুলিল্লাহ চলে। আমার ১৩ সদস্যের পরিবারকে সবসময় হাসি মুখে রাখতে পারি। বেশ ভালো। কখনো এমন মনে হয়েছিল যে অভাবের কারণে আমার সবকিছু ছেড়ে দেয়া উচিত বা আমার সব স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে? আ আমি যতদিন থেকে Facebook এ কাজ করি তখন থেকে সংসারের অভাব আমাকে হচ্ছে আমার পরিবার বুঝতে দেয়নি। বললাম তো না খেয়ে থাকলেও বলত না আমাকে। এবং আমি ধরেন বাইরে গেলাম, এলাকার মানুষ বলবে, "ধ্যাৎ এই ছেলেটা কি করে এগুলা সারাদিন ম্যান? ঘুরে বেড়ায়, মোবাইলের মধ্যে ঘ্যানর করে, এটা করে, ওটা করে।" মানে এই জিনিসটা আমি পাই নাই। সেই কারণে ওই মাইন্ড সেটআপটা আমার মাথায় আসে নাই। আমি আমার মতো কাজ করে গেছি। আপনি বললেন না যে দেখা গেছে আপনি বাসায় আসলেন, আপনাকে ভাত খাইতে দিছে ওই অবস্থায় আন্টি কান্নাকাটি করতেছে। তো এটা কি এমন কোনো কারণ ছিল যে বাহিরের কেউ কোনো কথা আন্টিকে বলছে তো সেখান থেকে তার ওরকম ফিলিংস আসলো বা না, এটা হচ্ছে Facebook এ আসার আগে এরকম হয়েছিল। যখন আমি কোন কাজ করতাম, পড়াশোনাও করতাম না। ঢাকায় যেতাম, যায়া ১৫-২০ দিন থাকতাম। কোথাও স্থায়ীভাবে আমি থাকতে পারি নাই। মানে স্টেবল না হওয়ার কারণেই ওইরকম জি, আন্টি জি। কান্নাকাটিটা করত?
জি, আপনি বললেন যে দেখা গেছে যে আপনার সামনে কখনো কেউ এরকম খারাপ কিছু বলেনি বা যে এ ছেলেটা কি করতেছে না করতেছে এইটা কোনো প্রশ্ন তুলে ধরেনি বা আপনাকে প্রশ্নবিদ্ধ করেনি। কিন্তু তারপরে এমন হয় না যে সামনাসামনি কেউ কিছু বলছে না বা আড়ালে গিয়ে ঠিকই কাজগুলো করতেছে। এরকম কখনো কিছু ফেস করতে হয়েছিল? সেটা হচ্ছে আপনি পরিচিত পাওয়ার পর সেটা বেশি দেখছি, চোখে পড়ছে। এটা কি মানে এরকম দূর সম্পর্কের লোকেরা বা দূরের লোকেরা বলে না কাছের মানুষেরাও বলে? কাছের মানুষ খুব সংখ্যায় খুব কম, খুব কম। কিন্তু শহরের মানুষ বেশি বলে। শহরের মানুষেরা। গ্রামের বন্ধনটা ঠিকঠাক। হ্যাঁ, আমার গ্রামের মানুষের মতো মানুষ হয় না। ওই তো বললাম যে আপনি ধরেন চাকরি করেন না, পড়াশোনা করেন না, কাজ করেন না, কিছু করেন না। চায়ের দোকানে চা খাইতে বললে আর ফুটানি বিভিন্ন ধরনের কথা বলে। মানে আমি এই জিনিসটা কখনো বুঝি নাই। কিন্তু এখন বুঝি। এখন যখন আ বাজারের বড় একটা বাজারের ব্যাগ নিয়ে যাই বা ভালো প্যান্ট শার্ট পরি, হ্যাঁ? তখন অনেকেই বলে। বড়, বড় প্রোগ্রামে ইনভাইটেশন পাই। হয়তো তখন অনেক মানুষের হিংসা কিন্তু তারপরেও এইটা আমি হিংসা মনে করি। এইটা আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। আ ছোটবেলায় বা আপনার এ পর্যন্ত বাবা-মা এমন কোনো কথা বলেছিল যেটা আজও বুকে বিঁধে আছে? আমার বাবা-মার হচ্ছে আমার বাবা বলত, মা বলত যে, "ঘরের ধানের ভাত" গ্রামের ভাষায় ঘরের ধানের ভাত যদি থাকতো তো আলহামদুলিল্লাহ এখন ২-৩ টা পরিবারকে সারা বছর ঘরের ধানের ভাত খাওয়ার মতো সামর্থ্য আমাদের আছে, হইছে। মায়ের ওই কথাটা তখন খারাপ হুম, লাগতো। হুম। ওই কথাটা খারাপ নিজেকে কি কখনো পরিবারের বোঝা মনে হয়েছিল? ওই যে যখন Facebook এ কাজ করতাম না, মাঝে মধ্যে বোঝা হইতো, মনে হইতো। কিন্তু আসলে খুব কম ফিল করছি। পরিবার থেকে রাগারাগি করা, বের করে দেওয়া, ভাত বন্ধ এরকম শব্দ খুব কম শুনছি আমি। আরেকটা বিষয় যখন আমি Facebook এ কাজ শুরু করলাম, আমার বাবা-মা এলাকার বিভিন্ন জায়গায় যায়, যখন শোনে আমার কথা, তখন আমার ইনকাম ছিল না। হ্যাঁ? ধরেন আমি আজকে দাঁড়িয়ে আমাদের বাজার থেকে বাড়িতে গেছি যে মন খারাপ, ভাত খাচ্ছি না। আমার আব্বা বলত, "কি সমস্যা?" আমার আব্বার বাড়ি হচ্ছে আমার বাড়ির সাথেই। যদিও কোনো জমানো টাকা ছিল না, ধার দেনা করে এনে দিত। যেহেতু "কি সমস্যা?" ৳১০০ বা ৳২০০ দরকার। এনে দিত। ৫ মিনিটের মধ্যে, ১০ মিনিটের মধ্যে ৳৫,০০০ ৳২,০০০ দরকার, দেনা করে এনে দিত। আমার বাবার দেনা ছিল ৳৬০,০০০-৭০,০০০। আলহামদুলিল্লাহ সেটা পরিশোধ। আলহামদুলিল্লাহ। সবাইকে মানে এখন কোনো ঐরকম ঋণ বা কোনো কিছু নাই। খুবই ভালো চলে আমাদের সংসার। এবং আমার একটা কাপড়ের দোকানও আছে দাঁড়িয়াপুরে। পাশাপাশি সব ইচ্ছাই পূরণ করছি এই ইনশাআল্লাহ। জায়গাটা কি কখনো কোনোভাবে কল্পনা করেছিলেন যে আমি মানে থাকে না যে ছোটবেলায় ছোট, ছোট কিছু আঘাত পাই আমরা সেখান থেকে জেদ নিজের মনের মধ্যে তৈরি হয় যে আমি একদিন কিছু করে দেখাবো। এরকম কোনো ঘটনার পিছনে কখনো মনে হয়েছিল? আমার স্বপ্ন ছিল হচ্ছে যখন ক্রিকেট খেলতাম তখন একটা স্বপ্ন ছিল যে আমি খুব ভালো একটা জায়গায় যাবো। হ্যাঁ? এবং সুনামের সাথেও আমি ক্রিকেট খেলছি। আমি আমাদের গাইবান্ধা জেলার নামকরা উইকেট কিপার ছিলাম। এটা আমার নিজস্ব গল্প না। আমি প্র্যাকটিস ছাড়াই ফার্স্ট ডিভিশন ফাইনাল ম্যাচ খেলছি ক্রিকেট বলের। প্র্যাকটিস ছাড়াই। টেপ টেনিস খেলতাম। আপনার প্রায় ৭-৮ টা ডিস্ট্রিক্টে আমি ক্রিকেট খেলে বেড়াইছি। তো ওই জায়গা থেকে যখন Facebook এ আসলাম, তখন ওই যে লাইভ করতাম, নাটক করতাম। আমি চাইছিলাম যে আল্লাহ আমাকে যদি বড়, বড় মঞ্চে যদি আমিও যাইতে পারতাম। এখন তো অনেক বড়, বড় মঞ্চে যাই এবং আমি Facebook এ আসার আগেও ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে নাটক করে আসছি। গণজাগরণ মঞ্চে গিয়ে নাটক করে আসছি। ঢাকা শিল্পকলা একাডেমিতে মঞ্চ নাটক করে আসছি। এরকম কিন্তু Facebook এ যে এরকম হবে এটা কল্পনার বাহিরে আমার। এখনো কল্পনা করে পাই না যে আসলে কিভাবে এই জায়গাতে আসলাম। এমন কোনো রাত আছে যেদিন আপনি না খেয়ে ঘুমিয়েছিলেন? অনেক রাত। এটা কি অভাবের কারণেই হয়েছিল? নাকি অন্য কোনো জায়গা থেকে? না অভাবের কারণে হয়নি। ওই তো বললাম আমার বোনের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির সাথেই। আমাদের ভাত রান্না না করলে আমার বোন আমাকে দিয়ে যেত। আমার ২ টা খালার বাড়ি আমাদের বাড়ির সাথেই। উনারা দিত। মানে অন্য কোনো কারণে হয়তো খাওয়া বন্ধ ছিল। হয়তো কোনো কিছু একটা ইচ্ছা পূরণ করতে পারি নাই বা হচ্ছে অ্যা রাগ করে খাই নাই, এরকম। ছোটবেলার রঞ্জুকে যদি আজকে সামনে পেতেন তাকে কি বলতেন? হুম? ছোটবেলার তাকে সেলুট দিতাম। কেন এটা মনে হচ্ছে? হ্যাঁ, ওই গ্রামের ছেলেটা আজকে পুরো বাংলাদেশের মানুষের মন জয় করতিছে, কাজ করতিছে, এজন্য। নিজেকে নিয়ে গর্ববোধ হয় তাহলে? নিজেকে নিয়ে একবার গর্ববোধ করলে আমার ভালোবাসার মানুষগুলোকে নিয়ে বারবার গর্ববোধ করি।
জীবনের কোন মুহূর্তে মনে হয়েছিল যে আপনার আলাদা কিছু করা দরকার? যখন ফেসবুকের ইনকাম কমলো তখন মনে হচ্ছিল যে এটার পাশাপাশি আরেকটা কিছু করা দরকার। মানুষ কি কখনো আপনাকে বলেছিল তুই কিছুই পারবি না করতে? না, এরকম কেউ বলেনি আমাকে। কখনোই না। না, সবসময় সাহস দিয়েছিল। সাহস দিয়েছিল, হ্যাঁ। বেশি সাপোর্টিভ কে ছিল? বেশি সাপোর্টিভ ছিল আমার বন্ধু-বান্ধবরা। বললাম তো ও হচ্ছে একজন পাবনা ইউনিভার্সিটিতে পড়তো, না রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তো, একজন কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়তো, আপোস আর ইমরান। এবং আমার একটা ফ্রেন্ড ছিল আখিউল্লাম। পাশাপাশি আমার যে গুরুর কথা বললাম শিপার, উনি ছিল শামিল হাবিব, মানে আমার সাথে যারা ছিল আরকি, সবাই বলতো, "তুই পারবি। তোর দ্বারাই সম্ভব।" আমিনুল ইসলাম রানু ছিল, উনি আমাকে ১ম এ নাটকে নিয়ে আসে। উনি সবসময় বলতো, "তুই যে কথা বলিস, তোর যে ভয়েস, তুই পারবি।" কখনো কি গান গাইতে, গাইতে আপনাকে হাসির পাত্র বানানো হয়েছিল? হ্যাঁ, এরকম অনেক। ২-১ টা যদি স্মরণ করতেন বা আমাদের জানাতেন। আমি একটা বিয়েবাড়িতে গেছিলাম ফার্স্ট টাইম। তো হয়তো ছেলেপেলেরা পছন্দ করত। তো হয়তো উনারা শহরের মেয়ে মহিলা মানুষ ছিল। তো আমরা যখন গীত বলতেছিলাম, বলতেছে, "এগলা কি কয়? এগলা বাদ দাও।" এই যে হুম। একটা রাগ, কাচ্ছিল্য করছে। হ্যাঁ, তার ছিল বসত। পরে চলে আসছি। এটা ওই মুহূর্তে কিরকম অনুভূতি দিয়েছিল বা তখন কি মনে হচ্ছিল যে আমি এটা ছেড়ে দিব আর করব? না, কিন্তু আমি দেখছি যারা গীত নিয়ে গবেষণা করে, হুম। যেমন ওই তো বললাম যে আমাকে অনেক কটা ইউনিভার্সিটি থেকে ফোন করছে যে, "আমরা তোমার গীত নিয়ে গবেষণা করতেছি।" এবং ঢাকা শিল্পকলা একাডেমি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ম্যাডাম আমাকে ফোন করছিল সেই সময় যে, "তুমি গীত করতেছো, তোমাকে সাধুবাদ জানাই। তুমি কাজ করো, আমরা তোমার সঙ্গে দেখা করব। তুমি চালিয়ে যাও।" তখন এগুলো মনে হয়নি। ২-৪ জন রাগ করলো, কে হাসাহাসি করলো। কিন্তু অনেকে পোস্টের মধ্যে এসে যারা আরকি ইয়ং, একদম স্মার্ট, আমাদের শহরের মানুষ বলেন, অন্য শহরের মানুষ বলেন, "হাইট! মেয়া নার্সারি", গ্রামের ভাষায় বলে আরকি। মেয়া নার্সারির মতো গীত করে। এই গীত ছাড়া কিছু পায় না। সেই জায়গা থেকে উপস্থাপনা করি। এটা একটা জেদ ছিল। রিসেন্ট আপনারা দেখতেছেন আমার ২ টা মিউজিক ভিডিও, ফোক গান, আমার একটা জেলা নিয়ে গান বলছিলাম। আমি যে এই যে একটা মিউজিক ভিডিও করি, এটার মানে আমার এখন যে Facebook এর ইনকাম, এটার সামর্থ্য কুলাবে না। আপনার একটা করে মিউজিক ভিডিও করতে ৩০,০০০, ৪০,০০০ টাকা ব্যয় হয়। এটাও আমাকে কেউ না কেউ দেয়। আ এই যে মিউজিক ভিডিওটা আমি করছি প্রায় ৩৩,০০০ টাকার মতো খরচ। আমার এক প্রবাসী ভাই, উনি ২০,০০০ টাকা দিছে। একজন প্রবাসী আপু, নুসরাত জাহান নূর আপু। তো উনাকে শুধু মেসেজ করলাম, "আপু, আমার তো মিউজিক ভিডিও করতেছি। আমার আসলে চাইতে কারো কাছে লজ্জা লাগে না। এখনো লজ্জা লাগে না। কারণ মানুষের কাছ থেকে চেয়ে, চেয়ে নিয়ে তো এই জায়গাতে আসছি।" তো বললাম, "আপু, এখন যে Facebook এর ইনকাম, আসলে আমার YouTube চ্যানেলটা দাঁড় করাতে হলে ১৫ বা ২০ দিন বা ১ মাসের মধ্যে আরেকটা ভিডিও আপলোড করতে হবে। তার একটা নতুন মিউজিক ভিডিও, আমার গানও রেডি। তো আমি কাজ শুরু করতে চাচ্ছি। তো স্পন্সরের জন্য হয়তো কাজটা করতে পারতেছি না।" বলছে যে, "ভাই, কত টাকা লাগবে?" আমাকে উনি বলতেছে। আমি বললাম, "আপু, আমি বলতে পারব না কত টাকা লাগবে। আপনি যতটুকু সামর্থ্য করলে দিয়েন।" তো উনি যে অ্যামাউন্টটা দিছে, আমার ২ টা মিউজিক ভিডিও হয়ে যাবে। শুধু ৩ টা মেসেজ করছি। মানুষের কাছে যে একটা গ্রহণযোগ্যতা আছে, সেইটা নিয়ে এখন গর্ব হয় আমার। মানুষ যে বিশ্বাস করে, অনেক কিছু হয়ে গেছে আমাকে নিয়ে। তারপরেও যে মানুষ আমাকে ভুলে যায়নি, এইটা নিয়ে মাঝে মধ্যে চোখের পানি বের হয় গল্প বলতে, বলতে। এই যে গ্রহণযোগ্যতা এটা তো একদিনে আসার কথা না। তো এটার পেছনে আবার দেখা যায় অনেক সময় যে আমরা আ রিজেকশন ও পাচ্ছি অনেক। এরকম হয়েছিল কি কখনো? যার আগে অনেক। এখন হচ্ছে, চাওয়ার কারণে বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, বাজে কথা অবশ্যই, শোনাচ্ছে। অবশ্যই। ধরেন ১০ জন মানুষ আমাকে ডাকলো, ১০ জনের কাছে তো আমি যাইতে পারতেছি না। সময় দিতে পারতেছি না। ধরেন আমি ১০ জনের কাছ থেকে ৩ জনের কাছে গেলাম, ৭ জনের কাছে গেলাম, ৭ জনের কাছে এখনো অটো খারাপ হবে। কারণ আপনি দেখেন, আমাকে YouTube চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। ২ টা পেজে ভিডিও আপলোড করতে হয় এবং আমার ব্যক্তিগত যেটা প্রোফাইল, ৭০০ কে ফলোয়ার্স, সেটাতেও দিন গেলে ২ টা ৩ টা করে রিলস আপলোড করতে হয়। এগুলোর পাশাপাশি প্রতিটা দিন কোথাও না কোথাও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। যদি আপনি না যান, ভাব বাড়ি গিছে। গ্রামের ভাষায় যেটা বলে আরকি। কোনটা করবেন আপনি? একটা প্রোগ্রামে গেলে রাত ২টা বাজে, ১:৩০ বাজে আসতে। এসে আর ভিডিও এডিট করার লাগে, পোস্ট করার লাগে। আপনি ঘুম থেকে উঠবেন কখন? আপনার ব্যক্তিগত কাজে যাবেন কখন? এরকম অনেক আছে। একসময় আমাকে নিয়ে গেছে, ১.৫ ঘন্টা ২ ঘন্টা করে খাটিয়ে নিছে। ৳১ টাকাও দেয় নাই। কখনো আমি টাকাও চাই নাই কারো কাছে।
ধরেন আমি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যাই, যারা আমাকে নিয়ে গেছে তারা যদি এই ভিডিওটা কোনো মাধ্যমে দেখে তারা বলতে পারবে যে আমাকে নিয়ে যায় কোন রুমে রাখে কেউ বলে না। অনুষ্ঠান পরে যখন মঞ্চ থেকে নামি তখন আমাকে আবার নিচে যা ঘেরাই ধরে। তাহলে এই সিচুয়েশনে আমি কিভাবে একটা জায়গায় ওপেনে গিয়ে আবার ওই আগের মতো 4 ঘন্টা 5 ঘন্টা লাইভ করি? এই জায়গা থেকে কোথাও ওইভাবে আর যাওয়া হয় না। এবং আপনাদের কোনো ঘরোয়া কোনো সংগঠন, উদ্যোক্তা, এরকম অনেক উদ্যোক্তা ভাইয়েরা আছে। যারা একসময় আমাকে দিয়ে কাজ করায় নিত। এখন আর ওই সময়টা তাদেরকে দিতে পারি না। তাদের কাছে অনেকের কাছে খারাপ। কিন্তু তাদের কাছে খারাপ হলেও তো সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। আ কখনো কি এমন মনে হয়েছিল ভাইয়া যে আমি আত্মসম্মান বিকিয়ে দিয়ে কাজ করছি? যদি শুরুর দিকের কথা বলি, অনেক হয়তোবা কথা শুনতেছেন, অনেক হেনস্থার শিকার হতে হচ্ছে। সেই মুহূর্তেও যেন আমি আমার কাজটা চালিয়ে যাবো। তো এরকম কখনো হয়েছিল যে আত্মসম্মান বিকিয়ে দিতে হচ্ছে কিন্তু আমি কাজটা করবই? মানে ওই স্থান ত্যাগ করছি কিন্তু কাজ ত্যাগ করিনি। কাজটা করছি আমি অন্য কোনো জায়গায় করছি। ওই স্থানটুকু ত্যাগ করা জি, হয়েছিল। এমনটা হয়েছিল। জি। কতবার তবু হয়েছে বা কোন সময় এমন কোন মুহূর্ত যদি মনে পড়ে আপাতত? তাও তো ৮-১০ বার। ৮-১০ বার। এমন কোনো অপমান আছে যেটা আপনি আজও ভুলতে পারেন না? হ্যাঁ, আমি অপমান মেয়ে মানুষের কাছ থেকে বেশি অপমানিত হইছি। কিরকম? মানে সেটা হচ্ছে এই যে বলে প্রেম, ভালোবাসা এই জায়গাগুলোর থেকে অনেক অপমানিত হইছি। মানে প্রেম ভালোবাসা করতে গিয়ে নাকি আ দেখা গেছে প্রপোজাল দিতে গেলেন সেই মুহূর্তে? না ওইভাবে কাউকে প্রপোজাল করতামও না, কাউকে জোরও করতাম না। ধরেন একটা রিলেশন ছিল, তখন যদি আজকে রঞ্জু ছিলাম, রঞ্জু থাকতাম তাহলে হয়তো ওই অপমানিত হতেও হতো না। এরকম কিছু আছে আরকি। সেই অপমানের পরে বাসায় ফিরে কেঁদেছিলেন এরকম? হ্যাঁ, অনেক বহুবার। আচ্ছা, আমরা ওই সাইডে আর না যাই। যদি জানতে চাই আপনার ফোক গান বা ভাওয়াইয়া গান কেন পছন্দ? ফোক গান খুব পছন্দ। আমি গীতগুলো অনেক গলা ছেড়ে উঁচু গলায় বলতে থাকি। এখন যদি একটা শুনতে চাই আপনার থেকে, হ্যাঁ, অবশ্যই। প্লিজ। মানে আমার হচ্ছে ফেসবুকের মধ্যে সবচেয়ে ভাইরাল খাটু চিংড়ির নাটক বেশি। তারপরে ভাগিনে গেছে গাইবান্ধা। তারপর তিস্তা নদীর চিকনবালা। আবার যে পুরনো গীত, চার গাছিয়া মারোয়ার তলে, হলদি বাটো মেহেন্দি বাটো, বালার কাই আছে দরদি, কালাগাছির ধলা বাইগট। মানে কোনটা শুনবেন আপনি সেটাই বলতে হবে। আপনার যেটা ইচ্ছা বা আপনার যেটা পছন্দ যেহেতু সব আমরা যেহেতু আমরা তিস্তার পাড়ের মানুষ, আ খাটু চিংড়ির নাটক বেশি ওগুলো আলদাতে আছে মানে দর্শক মজানোর জন্য। তিস্তা নদীর চিকনবালাটা যেহেতু তিস্তার পাড়ের মানুষ ওইটা বলি। আরে তিস্তা নদীর সে কোন বালা রে জল পাই ধরে ঝোপায় টেকাও নাইও পয়সা ডায়ো গো ও কি দিয়া কিনি মুই সাদের জল পাই। মানে এটা হচ্ছে তিস্তা নদীর চিকনবালা। আবার খাটু চিংড়ির নাটক বেশি। আমার সবচেয়ে পপুলার হচ্ছে ভাগিনা গেছে গাইবান্ধা। আমার যে আচ্ছা একটু আরে ভাগিনা গেইছে গাইবান্ধা আরে কিনিয়া আনছে ভাগনা কলার কান্দা আরে সেই কথা যেন তোমার মামা শোনে না ও দয়ার ভাগিনা। আর হচ্ছে খাটো চিংড়ির নাটক বেশি লম্বা চিংড়ি ঝগড়ি কোমরবন্দি ঝগড়া করে। হায়রে খাটো চেঙ্গিরির নাটক বেশি লম্বা চেঙ্গিরি ঝগিরি রে মিডিয়ামে চেঙ্গিরির কাহিনী বেশি রে। এগুলো হচ্ছে গীত। আর যদি পুরানো গীত বলেন বালার কায়াসে দরদি কাহাই বাটিবে হলদি হলদি বাটোরে আয়ো বরাতি সঙ্গে সাজে দাও সালুন বাতি। এগুলো হচ্ছে গীত। এটা বোধহয় বেশি প্রচলিত। মানে হ্যাঁ, এটা রংপুরের গীত। আর আমার গাইবান্ধা জেলার একটা নতুন গান যেটা আরকি ১ মাসের মধ্যে আপলোড করা হয়েছে। তুমি আইও রে আইও বন্ধু গাইবান্ধা জেলায় তুমি আইও রে আইও বন্ধু গাইবান্ধা জেলায় নলডাঙ্গার জমিদার বাড়ি ঘুরতাম দুইজনায় আমরা
নলডাঙ্গার জমিদার বাড়ি ঘুরতাম দুইজনায়, তুমি আইও আইও রে বন্ধু গাইবান্ধা জেলায়। লইয়া যাইতাম বালাসি ঘাট সাথে প্রাচীন মাস্তা, হায় রে লইয়া যাইতাম বালাসি ঘাট সাথে প্রাচীন মাস্তা। গান গাইয়া শোনাইতাম বন পাইতে তোমার আমি, গান গাইয়া শোনাইতাম বন পাইতে তোমার, তুমি আইও আইও রে বন্ধু গাইবান্ধা জেলায়। রসমঞ্জুরি খাওয়াইতাম মনে যত চায় বন্ধু, রসমঞ্জুরি খাওয়াইতাম মনে যত চায়। পৌর পার্কে ঘুরতাম দুইজনে সাজ বিকেল বেলায়, আমরা পৌর পার্কে ঘুরতাম দুইজনে সাজ বিকেল বেলায়, তুমি আইও আইও রে বন্ধু গাইবান্ধা জেলায়। এটা হচ্ছে আমাদের গাইবান্ধা জেলার গান, আমার নতুন গান। আপনার গান শুনে মনে হচ্ছে আসলেই গাইবান্ধা যেতে হবে এবার হ্যাঁ, অবশ্যই। ঘুরতে। আচ্ছা আর রিসেন্ট যেটা গান আর কি, সুখপরাণের পাখি, যদি চান 2 লাইনও বলতে পারি। হ্যাঁ, অবশ্যই। আমার সুখপরাণের পাখি কারাসমানের এখন আমি চাইয়া দেখি, আমার সুখপরাণের পাখি কারাসমানের এখন আমি চাইয়া দেখি, শূন্য খাসা পয়রা রইল দিয়া গেলা ফাঁকি, শূন্য খাসা পয়রা রইল দিয়া গেলা ফাঁকি, সুখপরাণের পাখি কারাসমানের এখন আমি চাইয়া দেখি, ফিরে আর পাবো না তারে তবু মনে আশা, যার হারায় তো সেই তো জানে নিদারুল দুর্দশা, তার লাগিয়া এখন যেন মরণ আমার বাকি, তার লাগিয়া এখন যেন মরণ আমার বাকি, সুখপরাণের পাখি কারাসমানের এখন আমি চাইয়া দেখি, যার সনেতে ছিল আমার প্রেমের মাখামাখি, যার সনেতে ছিল আমার প্রেমের মাখামাখি, সুখপরাণের পাখি কারাসমানের এখন আমি চাইয়া দেখি, শূন্য খাসা পয়রা রইল দিয়া গেলা ফাঁকি, শূন্য খাসা পয়রা রইল দিয়া গেলা ফাঁকি, সুখপরাণের পাখি কারাসমানের এখন আমি চাইয়া দেখি। অসাধারণ। গানের জন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া হয়েছিল আপনার? না, গানের জন্য কোনো শিক্ষা নেওয়া হয়নি। আমি আসলে ওই যে নাটক করতাম না, সেটার পাশাপাশি গণসংগীত করতাম। আচ্ছা। তারপরেও আমরা জানি যে গান বা এই টাইপের বিষয়গুলো গুরুমুখী বিদ্যা হয়। তো গানের ক্ষেত্রে আপনি আপনার গুরু কাকে মানবেন? আমার আমার আরেকটা জিনিস আছে, আমি কোনো গান যদি একবার শুনি, সেইটা ২ লাইন হলেও আমি ওই সুরে গাইতে পারবো, আচ্ছা, ওই টোনে। এই রপ্ত করার ক্ষমতাটা আল্লাহ আপনাকে হ্যাঁ, দিয়েছে। আমার বাজার থেকে আমার বাড়ি যাইতে, হেঁটে যাইতে ১৫-২০ মিনিট সময় লাগে। ১.৫ কিলো জায়গা। আমি প্রতিটা রাত হেঁটে, হেঁটে বাড়িতে যাইতাম। শুধু গান বলার জন্যে। গলা ছেড়ে, ছেড়ে দিয়ে গান বলতাম। আমরা যখন যাইতাম নাটকের রিহার্সাল করে, আ আনু মামা, জোহা মামা, যখন আমরা যাইতাম, মানুষ বুঝতে পারত যে এরা ৩ জন আসতিছে। ৩ জনে গান বলতে, বলতে যাইতাম। গরমের দিনের মধ্যে আ আপনার হচ্ছে শার্ট খুলে, গেঞ্জি খুলে, হাতে নিয়ে গান বলতে, বলতে নাচতে, নাচতে যাইতাম আমরা। এটা মানে ওই সময়টাতে রাস্তায় বা ওই প্লেসটাতে কেন করা হতো বা বাসায় কেন করা হতো না? আমি এখনো বাসায় কোনো ভিডিও বানাই না, বাসায় কোনো ভয়েস দেই না। মানে এটা কি পরিবেশের
কারণে না আশেপাশের কথা? আমার আসলে আমার পরিবারের মানুষের সামনে যেকোনো অভিনয় বা ভিডিও করতে দিলে লজ্জা লাগে। শুধু আমার পরিবারের। আর তাছাড়া অন্য কোনো পরিবার, অন্য কোনো মানুষের সামনে কথা বলতে কোনো আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, গল্প করতে পারি। কিন্তু আমার পরিবারের ভাই-বোন, বাবা-মার সামনে খুবই কম কথা বলি। আমি শুধু এখন এই ৩-৪ বছরে রুমে ঢুকি, বাড়িতে যাই, যা কাজ বাড়িতে আমি এডিট আমি আমি যেগুলো এডিট করি আমি হেঁটে যেতেও এডিট করি। মোটরসাইকেলের পিছনে থাকতে এডিট করি, গাড়িতে থাকতেও এডিট করি। আমার এডিটের কোনো নির্ধারিত জায়গাও নাই বা আমার নির্ধারিত কোনো ক্যামেরাম্যানও নাই। আমার ২ জন সাপোর্ট, একজন হচ্ছে মানিক, ও ফেসবুকে কাজ করে। আরেকজন মেরাজ, এদিকে রংপুরের পারভেজ ভাই, ওইদিকে শুভ ভাই। মানে আমি যেখানে যাই সেখানেই আমার ক্যামেরাম্যান। এবং তাদেরকে আমি কখনো বলি নাই যে তারা আমার ক্যামেরাম্যান। কিন্তু মানিক যেভাবে আমার সঙ্গে কাজ করছে প্রায় ২, ২.৫ বছর, ৩ বছর। রাত-দিন ২৪ ঘন্টার মধ্যে ও আমার সঙ্গে ১২ ঘন্টা ছিল। কোনো ভিডিও করলে ও ক্যামেরা ধরতো। কিন্তু তারপরেও আমি কখনো বলি নাই ক্যামেরাম্যান। কিন্তু ও আমার ছোট ভাই। ও আমার সহপাঠী। ক্যামেরাম্যান বলতে আমার খুব খারাপ লাগে যে যে মানুষটা ক্যামেরা ধরে, যার কারণে আমার ভিডিওটা সুন্দর হয়, এত ভিউজ হয়, তাকে কিভাবে ক্যামেরাম্যান বলি? সম্মানার্থে হয়তোবা এই কথাটা আপনি ওভাবে বলেন না। এটা কি আপনার গাওয়া ছিল? না। আমি জানতে চাচ্ছি যে আপনার গাওয়া আপনার কোন গানটা সবথেকে বেশি জনপ্রিয়? ওই যে 'ভাগিনে গেছে গাইবান্ধা'। এইটা। Facebook, TikTok কিংবা YouTube দর্শকদের প্রতিক্রিয়া কিরকম আপনার ভিডিওগুলো দেখার পরবর্তীতে? এক বাক্যে যদি প্রকাশ করতে হয়। খুব ভালো। খুব ভালো। আমি বলতে পারব না যে এই ৭-৮ ৬-৭ বছরের জার্নিতে মানে খুব কঠিন সময় ছাড়া আমার পোস্টে এখন অব্দি কেউ বাজে কমেন্ট করেনি। এমন কখনো হয়েছে যে বাজে কমেন্টগুলো পড়ে কান্না করছেন? না, এটা কখনো ওদিকে দেখিই নাই। কখনো দেখতে হয়নি? না। চোখে পড়লে কি করতেন সে সময়? চোখে পড়লেও কাউকে মেসেঞ্জারে গিয়ে বলা, "ভাইয়া আপনি কেন বললেন? কি জন্য বললেন?" দরকার নেই। উনার হয়তো মনে হইছে যে এটা আমার ভুল ছিল। লিখছে, খুব ভাল লাগছে। ওটার থেকেও শিক্ষা নেওয়া কোন নিছিলাম। প্ল্যাটফর্মে সবথেকে বেশি অনুসারী পেয়েছিলেন? ফেসবুক। ফেসবুকে। ভাইরাল হওয়ার পরে জীবনের সবচেয়ে বড় কোন পরিবর্তনটা এসেছে? জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসছে সময় মেইনটেইন করা। এছাড়া? এছাড়া আমি আমার মধ্যে পরিবর্তন খুঁজে পাই না এখনো। পারিপার্শ্বিকতায় কিরকম পরিবর্তন খুব এসেছে? ভালো। খুব ভালো। আ সোশ্যাল মিডিয়ায় যে পরিচিতি লাভ করেছেন, তো এই চাপটা সামলাতে কখনো বিরক্ত বোধ হয়? না, কখনোই বিরক্ত বোধ করেন? আমার এই চাপের কথা যদি আপনাকে বলি, এমনও দিন গেছে, এমন প্রোগ্রামে গেছি যে আমি ছবি উঠতে সবার সঙ্গে ভালোবাসা আলিঙ্গন করতে আমি অসুস্থ হয়ে গেছিলাম। কেউ স্যালাইনের পানি নিয়ে এসে খাওয়ানোর পরে আবার ছবি ওঠে। টাকা, ভিউ নাকি ফেম? কোনটা বেশি চাপ তৈরি করেছে আপনার? পরিস্থিতিটা কিরকমভাবে? কিরকমভাবে ওই যে বললাম সবার আবদার রাখতে পারি না, যাইতে পারি না। একদিনে ৩টা-৪টা করে প্রোগ্রাম পড়ে। হয়তো একটাতে যাওয়া সম্ভব হয় আর ৩টাতে যাওয়া সম্ভব হয় না। বা একদিনে ২টা পড়ে, একটাতে যাওয়া সম্ভব হয়, একটা যাওয়া পড়ে না। এটাতে অনেকেই বাজে কথাও বলে। ভাইরাল হওয়ার আগে আপনি সবচেয়ে বেশি কি হারিয়েছেন? ভাইরাল হওয়ার আগে একজনকে ভালোবাসতাম, তাকে হারাইছি। তাছাড়া কিছু হারাই নাই। তখন তার পরবর্তী সময়টায় কেউ পাশে ছিল আপনার? হ্যাঁ, অবশ্যই পাশে ছিল। কে ছিল? তাকেও হারাইছি। মানে মেয়ে মানুষগুলো আরকি, মেয়ে মানুষদের রিসার্চ। আচ্ছা, আচ্ছা। তাহলে ২ টা প্রেমই এসেছিল জীবনে। হ্যাঁ, তার পরবর্তীতে? তার পরবর্তীতে একজনকে আমি নিজের থেকে ভালোবাসতাম। আচ্ছা। হ্যাঁ, আমাকে অনেকজনে ভালোবাসে, অনেকজনে পছন্দ করে। এরকম অনেক প্রপোজাল আসে। হ্যাঁ, আপনি মেসেঞ্জারে ঢুকলে, WhatsApp এ ঢুকলে কিন্তু আমি দেখছি আমি যাকে পছন্দ করি সে আমাকে মানে তাকে আমি কখনো পাই নাই। আপনি যখন ভাইরাল হবেন না, দেখবেন যে আপনার সাথে মেসেঞ্জারে কথা বলে, এইটা আবার স্ক্রিনশট দিয়ে ভাইরাল হওয়ার জন্য ওনারা পোস্ট করে। এরকম অনেক হইছে। আমাকে অনেক মানে এক্সপোজ হুম, হওয়ার অনেক এই ভয়তে খুবই কম কথা বলি। এরকম অনেক প্রেমের প্রপোজাল আসে, অনেকে বিয়ে করতেও চায় কিন্তু হয়তো তাকে আমার কোনোভাবে পছন্দ হয় না বা বিশ্বাস করতে পারি না। কিন্তু আমি যাকে বিশ্বাস করি, যাকে ভালো লাগে কিন্তু তাকে মানে আমি অবহেলার শিকার অনেক হইছি। এরকম। ৩ জন মানুষকে মন থেকে চাইছিলাম। একজনার হয়তো এই Facebook এ ভাইরাল হওয়ার আগে ছিল। তো উনি আপনার হচ্ছে
খুব ভালো ফ্যামিলির মেয়ে ছিল। আমাদের রিলেশনটাও প্রায় ২-২.৫ বছরের ছিল। হয়তো তখন আজকের অঞ্জু থাকলে তাকে হারাতে হতো না। তার বিয়ে হয়ে গেছে। তার পরবর্তীতে আরেকজনকে পছন্দ হলো। তার সঙ্গেও কথাবার্তা। কিন্তু তার হচ্ছে ওই যে যেটা বলে ডাবল টাইমিং বলে আরকি এখন ভাইয়েরা। এরকম ছিল। তো তারও বাড়ি অনেক দূরে। তো সেও চলে গেছে। আপনার হচ্ছে ওই যে আপনাকে বললাম না যে আমি এই গত ১ মাসে যে কান্নাটা করছি বা যে ছোটটা হইছি, মানে এটা আসলে আমার লা মানে আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে বা আগে যে ২ টা রিলেশন করতাম এইরকম কারো কথা শুনতাম না। এই ১ মাসে যে অবহেলা শিকার হইছি বা যেভাবে অপমান মানে করছে, কিন্তু এটা করার পিছনে কারণ কি জানেন? যে উনি আমাকে পছন্দ করত না, উনাকে আমি পছন্দ করতাম। এই জায়গা থেকে উনি যেটাই বলত সেটাই করতাম। হ্যাঁ? এবং মাঝে প্রচুর অপমানও করত। এবং আমি কিভাবে চলবো না চলবো, মানে আমি এটা কাউকে কখনো মানে কৈফিয়ত দিতে হয়নি। কিন্তু উনাকে আমি দিছি। নিজের থেকেই দিছি। কিন্তু উনি কি করতো না করতো এটা আমি কৈফিয়ত দিতে পারতাম না। যদি কিছু বলতাম তাহলে কথা বলা বন্ধ করে দিত আরকি। মানে উনি উনার জায়গাতে খুব স্ট্রং ছিল। কিন্তু আমি এই বললাম তো এই ১ মাসে যে যতবার কান্না করছি আমার লাইফে আমি অত কান্না করিনি কারো জন্য। এটা কি তাকে পাওয়ার জন্য বা এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই। মানে বললামই তো, মানে তাকে আমি পছন্দ করি, তাকে ভালোবাসি, সে আমাকে পছন্দ করে না। আচ্ছা। না হয়তোবা এমনও করতে পারতো যে একটা সম্পর্কে জড়ালো বাট শেষ পর্যন্ত সেটার পরিণতি হলো না। তো সেই জায়গা থেকে কখনো কি মনে হয় যে যেহেতু কোনো কিছু হয়নি আগেই সাইড কাটছে এতটা ভালো করছে? উনার সঙ্গে উনি যেহেতু আপনি সিরিয়াস ছিলেন। কিন্তু উনার লাস্ট একটা কথা আমার খুব খারাপ লাগছে। লাস্ট উনি আমাকে বলে যে, "আপনি আমার ভাই।" লাস্ট উনি আমাকে বলে, "এই যে কান্না করাইলো, এত কিছু করাইলো, এটা করলো, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এত কিছু করা যাবে না।" মানে এই অভিনয়গুলো কেন? মানে বললাম তো আমার আমার হচ্ছে আমি কখনো কোনো মেয়ে মানুষের জন্য কোনো কাজ আমার থেমে থাকেনি। আমার এই ৭-৮ দিনে আমার কাজেরও ব্যাঘাত ঘটছে অনেক। বললাম তো উনার জন্য যে ত্যাগটা স্বীকার করছি আমি লাইফে কারো জন্য এত ত্যাগ স্বীকার করি নাই। এখন উনি যদি ভিডিওটা দেখে বা এটার প্রতিক্রিয়া কিরকম হতে পারে আপনার মনে হয়? আমি তো উনার নামে কোনো না, না আমি সেটা বলিনি। মনে করেন এই যে আপনি আপনার ফিলিংস গুলো শেয়ার করলেন। তো এটা দেখে কি একটু মন গলার আমি আবার উনাকে আরেকটা কথা বলছি সেটা হচ্ছে যে ধরেন আপনি আমাকে আজকে বলবেন, উনিও একটা রিলেশন এ ছিল, উনারও ব্রেকআপ হয়ে গেছিল। শুনছি উনি বলছে আমাকে। তো উনাকে বলছি যে আ ধ আপনি আমাকে আজকে বলবেন, মানে তুমি করেই বলতাম, আমরা তুমি করেই কথা বলতাম। তুমি আমাকে আজকে বলবা যে আমি রিলেশনে আছি বা আমি রিলেশন করি, তোমাকে আমার পছন্দ না। হ্যাঁ? তাহলে আমি নিজে থেকে সরে যাবো, আমরা ভালো ফ্রেন্ড হবো। উনি যে অন্য কারো সাথে কথা বলতো বা অন্য কারো সাথে যোগাযোগ করতো এটা আমি মানে কালকে আমার মনে হয়েছে, আমি কনফার্ম হইছি কি কারণে? উনি ভিডিও কলে থাকতো, বুঝছেন? উনার ফেস দেখা যেত না। আমি থাকতাম ভিডিও কলে। উনি কি করতো? আমার ভয়েস জোরে শোনা যেত, উনি হয়তো টাইপ করতো। এটা এখন মানে আমি বুঝতেছি আরকি। এই জিনিসগুলো খুব কালকে যখন মনে হয়েছে, অনেক আরো একটা বড় কথাও বলছে। তো এই জিনিসগুলো যখন মনে হয়েছে তখন আমি বললাম যে, "দেখেন, তাহলে আপনি আচ্ছা আমাকে আমার নাম্বার, Facebook, Messenger সব জায়গা থেকে ব্লক করে দেন। সব জায়গা থেকে ব্লক করে দেন। আম আমি আর আপনার বিরক্ত করব না।" দেখি যে এখন Messenger সব জায়গা থেকে আমাকে ব্লক আবার আনব্লক মানে ব্লক খুলছে। আ যদি আপনার আজকের ভিডিওটা দেখে বা আপনার ফিলিংস গুলো সে আসলেই সত্যিকার অর্থে বুঝে যায়, সে যদি ফিরে আসতে চায় তখন কি করবেন? উনার যে চলাফেরা, উনার যে কথাবার্তা আমার মনে হয় না। উনি শুধু জাস্ট মনে হয় যে এটা আমার কাছ থেকে উনি মজা করছে আমার সঙ্গে। আ পরিবার থেকে মেয়ে খোঁজা বা ওই সাইডটাতে না গিয়ে আপনার উপরেই কি দায়িত্ব দেয়া হয়েছে তাহলে? যে নিজের পছন্দ তোকে দেয়া ওই হবে। যে আপনাকে বললাম না যে আমি আমার পরিবারে আমি যেটা বলব সেটাই। এসব সাইট থেকে আবার যদি আমরা পূর্ববর্তী সময়গুলোতে ফিরে যাই, তো যদি কখনো আপনি হাল ছেড়ে দিতেন, তখন কি মনে হয় যে আজকের রঞ্জু কখনো এই পর্যায়ে উঠে আসতো? কখনোই সম্ভব না। আপনার ডেডিকেশনটাই আপনাকে এতদূর নিয়ে এসেছে। জি। কনটেন্ট বানাতে গিয়ে কি কখনো নিজের সম্মান নষ্ট হয়েছে বলে মনে হয়েছে? না, কখনোই না। তাচ্ছিল্যের শিকারও হতে হয়নি যে এরা কি করতেছে বা এরকম থাকে না যে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আপনার কাজকর্মগুলো তাদের ভালো লাগছে না, কিছু কথা শোনায় দিয়ে গেল। না এরকম কিছু হয়নি কখনো। এবং এবং উনারাই ডাকতো যে আমাদের প্রতিষ্ঠান, আমাদের এইটাও তুলে ধরো, এইটা তুলে ধরো। এটা তো আপনাকে চিনল অনেক পরে হ্যাঁ। বা এটা তো অনেক পরের তো বিষয়। আগে থেকেই এটা, আগে থেকে এরকম কেউ আমাকে বারণ করেনি কখনো। কখনো হয়নি। আপনি দেখেন করোনার সময়
করোনার সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমি যারা এসএসসি ব্যাচ পড়াশোনা অফ ছিল তাদেরকে নিয়ে লাইভ করছিলাম। ০.৫ ঘন্টা ১ ঘন্টা। তাদের মনোভাব কি? মানে এই জায়গাগুলো তারা গ্রহণ করে নিছিল সেই সময়। মানুষ আপনাকে হাসতে দেখে। আসলে আপনি একা থাকলে কি করেন? একা থাকলে আমি হয়তো গান গুনগুন করে বলব। নয়তো এই যে পরবর্তী ভিডিওর মধ্যে কি করব এটা ভাবি। এবং আমি মনে করি যদি ঘুমানো অবস্থায় মাথার মধ্যে কোনো একটা কম্পিউটার বা ল্যাপটপ যদি থাকে বা কোনো একটা মেশিন থাকে যে ঐটাতে যেগুলো আমি মাথার মধ্যে ভাবতেছি ঘুমানোর আগে এগুলো যদি নোট করে রাখে পরদিন আমাকে সামনে দিত, তাহলে আজকে আরো বড় একজন কনটেন্ট ক্রিয়েটর হতাম। কারণ এত কিছু ভাবি সকালবেলা হলে আর মনে থাকে না। কেন এমনটা হয়? হ্যাঁ, মানে রাতে অনেক কিছু ভাবা হয়। কত সুন্দর একটা স্ক্রিপ্ট। আমি সর্বক্ষণে ওই স্ক্রিপ্ট নিয়ে ভাবি। কারণ হাতে একটা নোট রাখেন না কেন? আমি নোট কখনো করতাম না। আমি যখন নাটকগুলোও করতাম, আমার স্ক্রিপ্ট পিছনের পকেটে থাকতো। আমি ক্রিকেট খেলতে যাইতাম, ওটা আমার পিছনেই থাকতো। কিন্তু যখনই আমরা হচ্ছে সবাই মিলে বসে রিহার্সাল করতাম, ওই রিহার্সালের মধ্যে যে মুখস্থটা, এই মুখস্থ বিদ্যাটাই আমার কাজে লাগতো। কিন্তু আমার কথা হচ্ছে আমার স্ক্রিপ্ট পকেটে থাকতে হবে। আপনার কষ্ট শোনার মতো মানুষ কয়জন আছে আপনার জীবনে? আমি আমার লাইফে কষ্ট ওইভাবে কারো সাথে শেয়ার করি নাই। হ্যাঁ? এই যে যাদের সঙ্গে শেয়ার করি তারা এই সুযোগ নেয়। আপনার কি কখনো মনে হয়েছে আপনি খুব একা? হ্যাঁ, এইটাই খুব একটা ভালো প্রশ্ন করছেন। এই যে মাঝে মধ্যে রিলেশন বলেন, প্রেম বলেন, এগুলো কিছু ভাল লাগে না। কারণ কাউকে সময়ও সেইভাবে দিতে পারি না। বাট রিলেশন করে আপনি আজকে ২ দিন ৪ দিন কথা বলবেন, কালকে কোনো চায়ের দোকানে বসে চা খাইতে চাইবে, কোনো পার্কে ঘুরতে যাইতে চাইবে, ছবি উঠতে চাইবে। তো এই ভয়গুলোর থেকে আসলে রিলেশনে যাওয়াটা সম্ভব হচ্ছিল না বা যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। খুব জোরে মেসেঞ্জারে পরিচিত কোনো মেয়ে মানুষ ছাড়া খুব কম কথা বলা হয়। এই জায়গা থেকে যে মানে কারো সাথে একটা ভালো সম্পর্ক থাকুক, তার সঙ্গে আমার ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করতে পারবো, কথা হবে, গল্প হবে। কিন্তু এই বিশ্বাসটুকু কাউকে করতে পারি না। যাকেই করি সেই সুযোগ নেয়। আচ্ছা, আপনি যেমন তাদের দেখে ঈর্ষান্বিত হতেন যে আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো। তো তারা কি কখনো ঈর্ষান্বিত হতো যে আমার যদি এরকম নেম ফেম থাকতো বা আমি যদি এরকম সফল হতাম? না, আমি আমার পিছনে যারা কাজ করছে কেউ আমার কাছে স্বার্থ খুঁজতে আসে নাই। প্রত্যেকে নিঃস্বার্থভাবে কাজ করছে। কখনো হিংসামি করছে এমন মনে হয়নি? না, আমার এই যে আমার সঙ্গে সবসময় থাকে মানিক আর মিরাজ এবং রংপুরে আসলে পারভেজ ভাই। হুম? তো এই মানুষ ৩ টার খুব কম স্বার্থ দেখছি আমি এবং বিশেষ করে মানিক আমার সাথে প্রায় ৩ বছর ৪ বছর ধরে আছে। ওখানে একটা চাকরি করে। কিন্তু আমি ভিডিও করার সময় যদি কেউ আশেপাশে থাকে, বুঝতে পারবো যে একটা ভিডিও করতে কিরকম কষ্ট হয়। আমার একটা করে আমি কিন্তু কোনো ভয়েস এডিট করি না। যা কই সরাসরি। ভুল হচ্ছে বারবার করি, ওইটা বারবার করি। অনেক গালিও দিছি, গালিও দেই। ক্যামেরা-ট্যামেরা সবকিছু মোবাইল-টোবাইল চটকা দেই। হচ্ছে না। আ তারপরেও সহ্য করে থাকে। এরকম। ওই মানুষগুলো স্বার্থ নিয়ে কাজ করেনি আমার জন্য। কাউকে কখনো টাকাও নির্ধারিত কোনো বেতন বা এরকম কিছু দেই নাই। এত সফলতার মাঝেও কি কোনো শূন্যতা রয়েছে? শূন্যতা একজন মনের মানুষ নেয়। এটাই শূন্যতা। আমার কাছে এখন মনে হয় কখনো কি মনে হয়েছে আমি আর পারছি না? না এইরকম চিন্তাভাবনা আমার কখনো হয়নি। কারণ আমি পারবো। কারণ ফেসবুকটা হচ্ছে কি জানেন? ফেসবুকটা হচ্ছে নতুনত্ব চায়। আপনার এইটা ভিউজ হচ্ছে না, আপনি অন্য একটা ট্রাই করেন। মানসিক চাপের কারণে অসুস্থ হয়েছিলেন কখনো? আমি প্রতিদিনই অসুস্থ প্রায়। কি ধরনের চাপ? এই যে অনুষ্ঠান করা, ভিডিও এডিট করা এগুলোর চাপ। এছাড়া এছাড়া আর কোনো চাপ নাই। আপনি কখনো ভেঙে পড়ার পরে কাউকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন? এরকম কাউকে পাই নাই। এই লাস্টে আমি তো বললাম না এই ১ মাসে যে পরিমাণ কষ্টটা পাইছি, যে পরিমাণ অবহেলা মানে হইছি, এটা ভুলতে পারবো না কখনো। আমরা আপুর কাছে রিকোয়েস্ট জানাচ্ছি যদি আপু ফেরত আসা যায়, ভাইয়াকে একটু হলেও এটা কখনোই সম্ভব না। আ পরিবারকে ভালো রাখতে গিয়ে নিজের স্বপ্নকে কখনো মানে চাপা দিতে হয়েছিল বা কতটা চাপা দিতে হয়েছিল? হুম। তো আমার একটা মোটরসাইকেল কেনার খুব ইচ্ছা ছিল। মানে এখনো মাঝে মধ্যে বিভিন্ন জনের গাড়িতে করে যাওয়া লাগে। তো গাড়ি কেনার ইচ্ছা ছিল। এই ইচ্ছাটা বাকি আছে এখন। আ আপনার সফলতা আপনার পরিবারের কষ্ট মুছে দিতে পেরেছে? একদম। শুধু এটা আমি বলব না, আমাদের গ্রামের, বাজারের প্রতিটা মানুষ বলবে। মা-বাবার চোখে পানি দেখেছেন? এ আ অনেক দেখছি কিন্তু এখন দেখি না। লাস্ট দেখছি হচ্ছে যখন মা-বাবাকে আমি জীবনে কখনো আমার মা-বাবাকে ক্যামেরার সামনে আনি নাই। যখন খারাপ সিচুয়েশন ছিল, যখন ভুল করছিলাম, মা-বাবাকে নিয়ে এসে লাইভে তাদের চোখের পানি দেখছি। আনন্দ অশ্রু?
হ্যাঁ, অনেক। যখন বাবাকে টাকা নিয়ে যা দিতাম Facebook থেকে, অনেক টাকা। আমি ১ মাসের ইনকাম দিয়ে শোরুম দিছি কাপড়ের। এমন কিছু আছে যা আপনি বাবা-মাকে দিতে পারেননি আজও? আমরা আসলে অত বড় ফ্যামিলির ছিলাম না তো ঐরকম বড় কোনো চাহিদাও ছিল না। আমার মনে হয় না যে এমন কোনো ছোট চাহিদা, এমন কোনো বড় চাহিদা যেগুলোর চাহিদা আমার ফ্যামিলির সঙ্গে যায়, আমার পরিবারের সঙ্গে যায় আমি সব পূরণ করছি। আপনার জীবনের কোন অধ্যায়টা আপনি পারলে মুছে ফেলতে চাইবেন? এরকম কোনো চ্যাপ্টার নাই আমার জীবনে। সব ঠিকঠাক। সব ঠিকঠাক। আ আপনার জীবনের সবচেয়ে বড় বা কোন ভুলটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? আমি এখনো টাকা চিনি না। কখনো মনে হয় না যে আমার কিছু একটা মানে জমায় রাখা উচিত? এইটা আমাকে অনেকেই সাজেশন দেয়। আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করছি যে বাবা-মা আমার জন্য এত ত্যাগ স্বীকার করছে, আমার পরিবার যতদিন বেঁচে আছে তাদের মুখে আগে হাসি তারপর আমার ভবিষ্যৎ। আপনার জীবনের সবচেয়ে অন্ধকার সময় কোনটা ছিল? অন্ধকার সময় যখন ঢাকায় যাইতাম, ঘুরে আসতাম, ১০ দিন ১৫ দিন করে থাকতাম, আসতাম হুম। তখন। আপনি কি চান আপনাকে মানুষ শুধু হাসির মানুষ হিসেবেই জানুক বা চিনুক? না, তাহলে? আমি চাই যে আমি শুধু মানুষকে হাসাই না, মানুষকে অনেক কিছু দেখাই। আচ্ছা। কি হিসাবে মনে রাখতে চান? মানে মানুষ আপনাকে মনে রাখুক, এটা কি হিসাবে? এক বাক্যে যদি বলেন। আমি আমি শিল্পী হিসেবে না, শিল্পী হওয়ার কোনো যোগ্যতাই আমার নাই। আমি একজন নিজেকে যদিও একটা প্ল্যাটফর্মে আছি, একজন উপস্থাপক হিসেবে আমার মানুষের কাছে বেঁচে থাকতে চাই। আমি আমার আগের কাজগুলোতে আমি ফিরে যেতে চাই। আগে উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন দর্শনীয় স্থান তুলে ধরতাম। এখন সেটা কি করছি, আগে করছিলাম ৪ মিনিট, এখন করি ১৫ সেকেন্ড, ২০ সেকেন্ড, ৩০ সেকেন্ড। এইটা আগের জায়গাতে নিয়ে যেতে চাই। আপনার জীবনের গল্প কি কাউকে আত্মহত্যা থেকে বাঁচাতে পারে? যদি সে Facebook এ কনটেন্ট ক্রিয়েশন করে তাহলে বাঁচাতে পারে। কিভাবে? হ্যাঁ, ধরেন উনি হচ্ছে Facebook এ ১ বছর ১.৫ বছর ধরে কাজ করছে, ইনকাম পাচ্ছে না। পরিবারের চাপ, এর চাপ, ওর চাপ। যদি আমার গল্পগুলো শোনে তাহলে ফিরে আসবে। জীবনে এমন কোনো ঋণ আছে আপনার যেটা আপনি পরিশোধ করার কখনোই যোগ্যতা অর্জন করবেন না? ঋণ আছে। ধরেন আপনার কাছ থেকে আমি ১০,০০০ টাকা নিছি। যে আপু ভিডিও বানাবো, টাকাটা দেন। হয়তো অনেকে হাওলাত হিসেবে নিছি, অনেকে আমার মাসে যখন টাকাটা দিতে চাইছি, বলছে না টাকা দেওয়া লাগবে না। তোকে ওটা এমনিই দিয়ে দিছি। এরকমের জানা অজানা অনেকেই হয়তো টাকা পয়সা পাবে এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমার থেকে ২ জন ছোট ভাই টাকা পাবে। একজন পাবে ৭,০০০ নিয়ে ৮,০০০, একজন ১০,০০০, একজন ৫,০০০। এদেরকে বলছি যে বিয়ের ডিমান্ড নিয়ে দেব। ওরাও মানছে। এটা কি মজা করে? এটা মজা করে কিন্তু মজা করে ওটা সিরিয়াসলি। নিজেকে কখনো যোদ্ধা মনে হয়? অবশ্যই এই যে ১৪ টা ১৫ টা মানুষের স্বপ্ন পূরণ করতেছি আমি। তাদের ভালো লাগা, ভালো থাকা। যে যখন যেটা চাচ্ছে সেটাই পূরণ হচ্ছে। তাহলে নিজের নিজে ভালোভাবে চলতে পারতেছি। আমার আমার দ্বারাই কিছু ছেলে Facebook থেকে আর্নিং করে তাদের পরিবার চালাচ্ছে। এটা এটা তো ভালো লাগার ব্যাপার। হ্যাঁ, অনেকেই বলে যে এখন কিন্তু যে পরিমাণ কনটেন্ট ক্রিয়েশন মানে চলে আসছে, যার হাতে স্মার্টফোন সেই কনটেন্ট ক্রিয়েটর। তবে আমি একটা কথা বলব, ধরেন আপনি চাকরি করেন, ব্যবসা করেন, কৃষিকাজ করেন, পড়াশোনা করেন। স আপনি এটাকে প্রাধান্য বেশি দেন। কারণ যে পরিমাণ Facebook এর ইনকাম এই অবস্থা যদি আর ১ টা বছর থাকে, ওই যে গ্রামের ভাষায় বলা কথা আছে না যে পাগল বা বাউকুড়ে হয়ে যাবে এরকম হবে কিন্তু। আপনি যদি Facebook টাকে পেশা হিসেবে নেন, তাহলে আপনাকে ভাবতে হবে আপনার পরিবার কিভাবে চলে। আমি আমি আমার চোখের দেখায় দেখছি যে গার্মেন্টস এর চাকরি ছেড়ে দিয়ে সে Facebook এ ভিডিও বানাচ্ছে। আমি ডিরেক্ট বলি, কখনোই সম্ভব না আপনার দ্বারায়। আগে ব্যবসা করত, উনিও ভিডিও বানায় এখন। ব্যবসা ছাড়িয়ে দিছে। কৃষিকাজ করত, কাজ করে না। এটা কি এইজন্য এখন কনটেন্ট ক্রিয়েশন যারা কনটেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে গালি দেয় মানুষ। ভালো মানুষ। এবং দেখবেন যে হচ্ছে এমনও মানুষ যাদের দ্বারাই কখনো সম্ভবই না। শিক্ষক বলেন, হ্যাঁ, আপনি শিক্ষক মানুষ, শিক্ষকতা করেন, আপনি ওই রিলেটিভ কিছু কথা বলেন। সে মানুষটাও এসে ফানি ভিডিও করতিছে। আপনি হচ্ছে একজন কৃষক মানুষ। আপনি কৃষিকাজ করেন। সন্ধ্যাবেলা যদি আপনার কাছে স্মার্টফোন থাকে, আপনি বা চা খাইতে ভিডিও বানান। কিন্তু উনিও মানে যাকে দিয়ে যেটা সম্ভব না সেটার দিকে ঝুঁকে পড়তেছে মানুষ কিন্তু। আপনি যদি আমার দেখে রঞ্জু লাখ টাকা ইনকাম করে, ৫০,০০০ টাকা ইনকাম করে, রঞ্জু এখানে যায়, ওখানে যায়। ভাই কারো দেখে কেউ বড় হতে পারবে না।
নিজের ভিতর যদি প্রতিভা না থাকে, অভিজ্ঞতা না থাকে, ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, আপনি চাইলেই ভাইরাল হওয়া সম্ভব না। যদি আপনি ভাইরালের পিছনে ছোটেন, আপনি কখনো ভাইরাল হতে পারবেন না। হ্যাঁ, আ আ এখন সমস্যা কি জানেন? এখন কনটেন্ট ক্রিয়েটররা হইছে সাংবাদিকের মতো। দেখি যে সাংবাদিকের মতো ফোন ধরে। কি বলে না বলে ওগুলো ভিডিও করে ছাড়ে। আমি তাদেরকে বলতে চাই যে ছাড়বেন ঠিক আছে। আপনার একটা ভাইয়ের সাথে রঞ্জুর সাথে দেখা হইছে বা অন্য কোনো বড় কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে দেখা হচ্ছে, সেলিব্রিটির সঙ্গে দেখা হচ্ছে, একটা ছবি উঠলেন, ভাল লাগলো। তা আপনি একটা ভিডিও বানালেন, কেমন আছেন না আছে, একটা ভিডিও ছাড়লেন, এটা একটা ঠিক আছে। একজন মানুষকে সম্মান করা বা একটা আত্মীয়স্বজন বাড়িতে আসলে তাকে খাওয়া-দাওয়া করা, এই জায়গাতে এটা মানা যায়। কিন্তু আপনি রেগুলারে তার ভিডিও ছাড়বেন, তার মতো ভিডিও বানাবেন, এটা কোনো কাম নাই। কিন্তু এই জায়গাগুলো আসলে কেউ মানে আমি বলব যে আসলে ভাই আপনি যদি যে কাজের সঙ্গে যে কাজের সঙ্গে আছেন, সেই কাজকে আগে প্রাধান্য দেন। ভালো লাগা থাকিতে আপনি ফেসবুকে আসতে পারেন। তাছাড়া সবকিছু ছেড়ে যে ফেসবুকে আসবেন এটা কোনো ভবিষ্যৎ না। যদি জানতে চাই যে আপনার ফেসবুক থেকে সর্বোচ্চ ইনকাম আর সর্বনিম্ন ইনকাম কিরকম ছিল? সর্বনিম্ন ১ম যখন আমরা ২ বছরে ১.৫ বছর যখন মনিটাইজেশন হয়, হওয়ার পরে ১.৫ বছর পর আমরা টাকা পাই। ৳১৩,০০০ আচ্ছা। ১ম ফার্স্ট পেমেন্ট। আর লাস্ট হচ্ছে এই যখন ইনকাম কমে গেল, সেই মাসে আমার জ্বর ছিল বা কোনো কারণবশত ৳১৭,০০০ ৳২১,০০০। আচ্ছা। আর সর্বোচ্চ পাইছিলাম হচ্ছে ১ মাসে ৬,১৭,০০০ না এরকম টাকা। ২ টা ১ মানে মাসেই? ১ মাসেই। ওই টাকা দিয়ে হচ্ছে আমি শোরুম-টোরুম দিছি। এখন মানুষ মনে করে যে গাইবান্ধার দারিয়াপুরের মধ্যে রঞ্জু সবচেয়ে ধনী মানুষ। মানে আমার চলাফেরা সবকিছু মিলে। কিন্তু আমার ঠিক আছে আমার ইনকাম করছি কিন্তু আমি ইনকামটা রাখতে পারি নাই। আমার ওই যে ভাবি অসুস্থ ছিল, ভাইরা করছি, বাড়ি করছি, দোকানটা দিছি। আমার কাছে এখন ক্যাশ নেই। যখন এগুলো করার পরে ইনকাম কমে গেছে। এখন যেটা হয় আরকি আ পরিবার চলে, আমি চলি এই। আ কখনো কি এমন হয়েছে যে আপনার দেখে কেউ একটা ভালো পজিশনে ছিল, মনে করেন ব্যবসা করছে বা কোনো কাজের সাথেই যুক্ত আছে। বাট আপনাকে দেখে তার কাজটা ফেলে সে আপনার কাজে কনভার্ট হলো বা হ্যাঁ, অনেক। এর সংখ্যাই বেশি এখন। আপনার গ্রামেই? হ্যাঁ, এটার অনেক সংখ্যা। আমার গ্রামে খুব কম কনটেন্ট ক্রিয়েটর। কিন্তু আশেপাশে অনেক বেশি। ক আপনার আইডল কে? আমার Facebook এ কোনো আইডল নাই। আমি ফেসবুক ছাড়া বাস্তবিক জীবনে যদি আসি, বাস্তবিক জীবনে আমার আইডল আমার গুরু। আপনার রোল মডেল উনি। হ্যাঁ, রায়হানুল হাবিব শিপার। কারণ যে ছেলেটা পড়াশোনা না করেও ভালো পথে ছিল, খারাপ পথে যায়নি। ক্রিকেট বলেন, হয়তো উনি উনার আমাদের এলাকায় এমন ছিল প্রায় ৩০ জন ৪০ জন ছেলে আসরের আজান কানে পড়লে মাঠে না গেলে মনে হয় পুলিশ আসবে বাড়িতে এরকম পরিস্থিতি ছিল। একমাত্র ওই মানুষটার কারণে। আমরা জানি যে আপনি হানিফ সংকেত স্যারকে খুব বেশি শ্রদ্ধা করেন বা তার মতো করে কাজ করার চেষ্টা করেন। কখনো কি তার সাথে দেখা হয়েছিল? আ অনেকবার অনেক গুণীজনরা ট্রাই করছিল তাদের সঙ্গে যোগাযোগ করে দেওয়ার জন্য। দেন আমাকে নিয়ে যখন হচ্ছে টিভি চ্যানেলগুলোর নিউজ হলো, তো উনি কোনো না কোনো কারণবশত থেকে আমার তথ্যগুলো উনি নিছে। নেওয়ার পর আমাকে ৩-৪ জন সাংবাদিক টিভি চ্যানেলের সাংবাদিক ফোন দিয়ে বলতেছে, অভিনন্দন, আ তোর সুখবর কেয়া? যে তোমার খোঁজখবর নিল স্যার। এরকম অনেকবার হয়েছে কিন্তু কখনো দেখা করার সুযোগ হয়নি। যদি দেখা পেতেন তো কি বলতেন সর্বপ্রথম? আ ১ম এ উনাকে সেলুট করতাম। যে, যে মানুষটাকে অনুকরণ করি, যে মানুষটাকে সম্মান শ্রদ্ধা করি, তার জন্যই হয়তো আজকে এই জায়গায়। আপনি একাই গীত বলে এত পরিচিতি পাওয়া সম্ভব ছিল না। এই যে আমার উপস্থাপনার ভিডিওগুলো ২০ মিলিয়ন, ১৬ মিলিয়ন, ৮ মিলিয়ন, ৩২ মিলিয়ন পর্যন্ত ভিউজ আছে। এইগুলো তো ওই ভিডিওগুলোর থেকে আসছে। আমরা একদম অনুষ্ঠানের দ্বারপ্রান্তে চলে এসেছি। এখন আমি র‍্যান্ডম কিছু প্রশ্ন করব। আজ যদি কাঁদতে ইচ্ছা করে বা যদি কাঁদেন কখনো, কোথায় কাঁদেন? বাইরেই বেশি কাঁদি, বাড়িতে আমি কাঁদতে পারি না। এই সিচুয়েশন এ বাবা-মার সামনে মন খারাপ থাকলে ওনারা অনেক কষ্ট পায়। কারণ এই যে এই মানুষগুলোর দেখভালের দায়িত্ব আমার। সেখানে ভেঙে না পড়ে বাইরে এসে ভেঙে পড়ি। জীবনে সবচেয়ে বেশি কাকে মিস করেন? জীবনে সবচেয়ে বেশি কাকে মিস করি? হুম। এরকম কাউকে মিস করি না। রঞ্জু মিয়া, আপনি কি সুখী? একদম। টোটালি? আসার আগেও তো বোধহয় কান্নাকাটি করেছেন। না ঐরকম হয়নি। আচ্ছা, মজা করছিলাম। আপনার জীবনের সবচেয়ে বড় না পাওয়াটা কি? না পাওয়াটা নারীর মন। এই পডকাস্ট দেখে যদি একজন মানুষ নিজের কষ্ট নিয়ে বেঁচে থাকার সাহস পায়, আপনি তাকে কি বলতে চান? তাকে কি বলতে চাই? তাকে বলব মানুষ সমালোচনা
আলোচনা করবে, মানুষ আঘাত দিবে, নিজের পথটাকে নিজেই বেছে নেওয়ার জন্য নিজেই সবসময় প্রস্তুত থাকতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। এত ব্যস্ততার মধ্যে থেকেও বা প্রতিদিন ২টা-৩টা করে শো করার পরেও আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, সেই সাথে বিদায় নিতে হচ্ছে আজ। সাথে ছিল একজন যোদ্ধা যে খুব খারাপ পরিস্থিতিতেও নিজেকে সামলে নিয়েছে। কতটা স্ট্রং হওয়া যায় কিংবা সকল পরিস্থিতিতেও নিজেকে হার মানে নিব বা হার মেনে নিব এরকম পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরেও যে ফেরত আসা যায় কিংবা ভালো কাজের জন্য লজ্জা করা উচিত না। যদি কেউ সাহায্য করার মতো থাকে সে সময়েও সেই সুযোগটা হয়তো কাজে লাগানো উচিত কিংবা বড় পর্যায়ে ওঠা সম্ভব। আর অস্তিত্বকে ভুলে যাওয়া আমাদের উচিত না একদমই। এই মানুষটা আমাদের আজ শিখিয়ে দিয়ে গেলেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। খোদা হাফেজ।